আচ্ছা, যেহেতু আমাদের ল্যাব কুইজ 1, তাই আমরা ল্যাব কুইজ 1 এ আসার মতো একটা প্রবলেম নিয়ে একটু চিন্তা-ভাবনা করি। তো ধরো যে এটা আমাদের ল্যাব কুইজ 1 এ এরকম একটা প্রবলেম যদি আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব? সো ফার্স্ট থিংস কাজ হচ্ছে যে মানে আমাদের ১ম কাজ হচ্ছে যে আমরা প্রবলেমটা নিয়ে আগে দেখব যে প্রবলেমটাতে অ্যাকচুয়ালি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইউজ হইতে পারে, কি হইতেছে যে আমাদের আ মানে কি মেথড আছে, এই জিনিসপাতিগুলো আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। এখানে কয়টা অবজেক্ট আছে সেই জিনিসপাতিগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? তো শুরুতেই আমি যদি এখানে দেখি যে আমাদেরকে কি ডিজাইন করতে বলছে, আমাকে একটা বুক ক্লাস ডিজাইন করতে বলছে, তাই না? ডিজাইন দ্য বুক ক্লাস টু জেনারেট দ্য কারেক্ট আউটপুট ফ্রম দ্য ড্রাইভার কোড প্রোভাইডেড। আচ্ছা, সো এখানে একটা টেস্টার ক্লাস দেওয়া আছে। সো এই টেস্টার ক্লাসটা দেখে আমাকে হইতেছে একটা বুক ক্লাস ডিজাইন করতে হবে। এটা আমার টাস্ক। এখন এই টেস্টার ক্লাসে যে জিনিসপাতিগুলো আছে সেইটার সাথে আমার বুক ক্লাসের যে জিনিসপাতিগুলো নাই সেগুলা আনতে হবে, এনে মানে আমি বলতে চাচ্ছি যে এখানে ধরো যে এরকম আছে তোমার, এখানে টেস্টার ক্লাস আছে, টেস্টার ক্লাস, তারপরে আরেকটু যদি পাশে যাই, টেস্টার ক্লাস প্লাস এখানে একটা বক্স আছে, এই বক্সের সাথে যোগ করলে আমরা হচ্ছে আউটপুটটা পাবো, তাই না? আউটপুট পাবো। সো এই যে এখানে যে মাঝখানে যে মিডলে যে বক্স নাই, এই বক্সটাই অ্যাকচুয়ালি আমাদেরকে ডিজাইন করতে হবে। সেই বক্সটার নামই হইতেছে কি, বুক বুক ক্লাস। ঠিক আছে? সো এই বক্সটার নাম হচ্ছে বুক ক্লাস। আচ্ছা, সো তাহলে আমরা এখন বুক ক্লাসটা ডিজাইন করার জন্য মুভ ফরওয়ার্ড করি। আচ্ছা, সো ফার্স্টেই আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে যে এইখান থেকে আমরা দেখব যে আমাদের কয়টা হইতেছে যে তোমার অবজেক্ট ক্রিয়েট করা আছে সেইটা ফাইন্ড আউট করা। সো এখানে বলো তো, এখানে হইতেছে যে কয়টা অবজেক্ট আছে, আমাকে একটু বলবা যে এখানে টোটাল কয়টা অবজেক্ট আছে? একটা, এখানে দেখো, এখানে বুক 1, তারপর এখানে আবার একটা ক্রিয়েট করা হয়েছে বুক ও 2। নিচেও দেখি হ্যাঁ, না। ঠিক আছে। আচ্ছা, ফাইন, তাহলে ২ টা আছে। আমি এটা বুঝতে পারলাম। এখন একটা মানে ল্যাব কুইজ 1 যখন দিবা তখন তোমার মাথায় থাকতে হবে যে আচ্ছা এখানে আমাকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এখানে আমাকে ইনস্ট্যান্স মেথড নিয়ে চিন্তাভাবনা করতে হবে। যেহেতু অ্যারে নাই সেহেতু আমি অ্যারে নিয়ে চিন্তাভাবনা করব না। প্রবলেমে বলেই দিবে যে অ্যারে ইউজ করার দরকার নেই। সো তাহলে আমরা এখানে দেখো, আমরা এত কিছু বুঝি না, আমরা জাস্ট এখান থেকে দেখবো যে আচ্ছা আমার প্রবলেমের হচ্ছে যে এইটা হচ্ছে যে ১ নম্বর আউটপুট। সো এখান থেকে এটা এখানে আসে, রাইট? সো এটা হচ্ছে ১ নম্বর। এখন এখান থেকে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে আমার অবজেক্ট ক্রিয়েশনের লাইনটা, আরেকটা হচ্ছে বুক 1 ডট ডিসপ্লে ডিটেইলস, রাইট? সো এই ২ টা লাইনের মধ্যে থেকে অ্যাকচুয়ালি আউটপুট আসছে। এতে নিয়ে তো কোনো সন্দেহ নাই, তাই না? হয় এই ১ম লাইনটা থেকে আউটপুট আসছে অথবা ডিসপ্লে থেকে আউটপুট আসছে। সো তোমরা যেহেতু এখন ল্যাব কুইজ 1 দিতেছো, হয়তো তোমাদের মাথায় মানে এইটা নাই যে অবজেক্ট থেকেও কি আউটপুট আসতে পারে কিনা? হ্যাঁ, আসতে পারে। যখন আমরা কনস্ট্রাক্টর করব তখন আমরা দেখতে পাবো যে হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করলেও আউটপুট তৈরি হইতে পারে। ঠিক আছে? সেটা আমাদের ল্যাব কুইজ 2 এর টপিক, কনস্ট্রাক্টরের টপিক, ল্যাব 3 এর টপিক। সো সেইটা আমরা পরে দেখব। আপাতত আমরা এখানে থাকি। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার আউটপুট আসা পসিবল না। আমার আউটপুট আসার ওয়ে হইতেছে যে ডিসপ্লে ডিটেইলস। তো তুমি এখনই সাথে ডিসপ্লে ডিটেইলস ডিজাইন যদি করতে যাও তাহলে তুমি একটা ভুল করবা। কারণ কি? কারণ হইতেছে যে ডিসপ্লে ডিটেইলস থেকে তুমি এখানে দেখতে পাচ্ছ মাত্র ৩ টা লাইন আসছে। কিন্তু আমি যদি একটু নিচের দিকে যদি যাই দেখো ডিসপ্লে ডিটেইলসে এখানে কতগুলা লাইন আসছে? ৫ টা। তার মানে আচ্ছা। তার মানে আমি যদি ডিসপ্লে ডিটেইলসটা ডিজাইন করে ফেলি যেখান থেকে মাত্র ৩ টা লাইন আসবে তাহলে সেটা ভুল হবে না? হুম। হ্যাঁ, সো বা একটু গ্যাপ রেখে তারপর ডিজাইন করো। হ্যাঁ, মানে ওই সেন্সটা তৈরি করতে হবে যে আচ্ছা এখানে ডিসপ্লে ডিটেইলস থেকে ৩ টা আসতেছে। সো আমি যদি শুরুতেই এটা ডিজাইন করে ফেলি তাহলে তো আমার ভুল হবে। আর চেষ্টা করবা যে একটু গ্যাপ রাখার। ধরো যে যখন ডিসপ্লে ডিটেইলস মেথডটা আমরা ডিজাইন করব, ধরো যে আমি জানি যে এখানে টোটাল ৫ টা লাইন হবে। আমি ৭ টা লাইন দিয়ে হচ্ছে যে মানে ওই পরিমাণ গ্যাপ রাখবো। পরীক্ষায় খাতা পেজ দিবে। সো গ্যাপ রাখলে তোমাকে মার্ক কেউ কাটবে না। সো আমরা এগুলা দেখব। তাহলে আমি যেটা বললাম যে ডিসপ্লে ডিটেইলস দেখার সাথেই তুমি যে এখান থেকে ডিজাইন করবা এটা না। তোমাকে সর্বপ্রথম দেখতে হবে যে এখানে তোমার কি দরকার। সো আমরা একটু ফাইন্ড আউট করি। আমরা একটু পাশে লিখি যে আমাদের কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকা উচিত বা থাকতে পারে, হ্যাঁ? সো আমরা একটু লিখি যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি থাকতে পারে। বোঝা যায় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল?
এখানে আমি খুঁজবো যে আমার এই প্রোগ্রামে কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। তো শুরুতেই আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো বুক টাইটেল বলে একটা ভ্যারিয়েবল আছে যেখান থেকে আননোন আসতেছে। সো আমি এখানে সর্বপ্রথম বুক টাইটেলটা লিখি, সেটা হইতেছে যে বুক টাইটেল। আচ্ছা, এরপরে আমার আরেকটা আছে, সেটা কি অথর, রাইট? এখান থেকে আমি পাইতেছি কি অথর, বুক টাইটেল। আরেকটা কি স্ট্যাটাস। আচ্ছা, তো ফরমোস্ট একদম ফার্স্ট টাইম আমি জাস্ট দেখে বলতে পারতেছি যে ভাই এখানে 3টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। এখান থেকে আমি যেটা দেখে বুঝতে পারতেছি। আরও থাকতে পারে, কিভাবে থাকতে পারে সেটা আমরা অ্যাকচুয়ালি পরে দেখব যে আসলে থাকতে পারে কি না। ঠিক আছে? যেমন আমরা আমরা আরেকটু পরে দেখব যে আরও আছে কিনা। এখন আমরা দেখে বুঝতেছি না। এখান থেকে কি দেখে বোঝা যাচ্ছে যে আর কিছু আছে কিনা? নিচে থাকতে পারে, বাট আপাতত দৃষ্টিতে নাই। আচ্ছা, গেল। এরপরে আমাদের কাজ হইতেছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যখন আমরা ফাউন্ড আউট, এগুলো কিন্তু আমরা হচ্ছে রাফ করতেছি, ওকে? সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যখন শেষ, তখন আমাদের কাজ হচ্ছে এখানে কি কি ইনস্ট্যান্স মেথড আছে সেটা আগে বের করা। সো এখন আমরা কাজ করব কি নিয়ে? আমরা এখন কাজ করব ইনস্ট্যান্স মেথড নিয়ে। মানে আমি তোমাদের প্রবলেমটা কিভাবে পাওয়ার পরে সলভ করতে হবে সেই অ্যাপ্রোচটা শেখাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, সো তোমরা অনেকেই ভুল করবা যে পরীক্ষায় কোশ্চেন পাওয়ার পরে তুমি ডিজাইন করতে শুরু করবে। এটা কিন্তু একটা রং অ্যাপ্রোচ। রাইট অ্যাপ্রোচ হচ্ছে যে কী কী আছে, কী কী টুল তোমার কাছে অ্যাভেলেবল সেগুলোকে ফাইন্ড আউট করা, তারপরে কী কী মিসিং, মানে কী কী সলভ করার জন্য কী কী দরকার সেগুলো আস্তে আস্তে লিখে ফেলা, ওকে? আচ্ছা, সো তাহলে এখন আমাদের এখান থেকে একটু দেখে বলো তো, এখানে ফার্স্ট থিং হচ্ছে ডিসপ্লে ডিটেলস নামের একটা মেথড আছে। সো আমি এখানে লিখে ফেলি যে 1 নম্বর একটা পাইছি, সেটা কি ডিসপ্লে ডিটেলস। এই একটা মেথড আছে। আচ্ছা, এটা কি কোনো প্যারামিটার রিসিভ করতেছে? না, এটা কোনো প্যারামিটার রিসিভ করতেছে না, রাইট? দেখো কোনো প্যারামিটার কিন্তু নাই তার। একটু মানে আমার সাথে কোঅপারেট করলে তাড়াতাড়ি হবে আর কি। এখানে কি কোনো প্যারামিটার আছে? না, এখানে প্যারামিটার নাই, ডিসপ্লে ডিটেইলসে। আচ্ছা, হ্যাঁ, তো এখন দেখো এখানে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে সেট বুক ইনফো। তো তার মানে এখানে একটা মেথড আছে, বাট এই মেথডের প্যারামিটার কয়টা? দুইটা। হ্যাঁ, এই মেথডের প্যারামিটার দুইটা। তার মানে আমার দ্বিতীয় যে মেথডটা আমাকে ডিজাইন করতে হবে সেটার নাম হবে সেট বুক ইনফো, যেটার প্যারামিটার হবে str1, মানে একটা স্ট্রিং 1 আর একটা হবে স্ট্রিং 2, তাই না? মানে এখানে দুইটা স্ট্রিং থাকবে, এরকম একটা মেথড আমাকে ডিজাইন করতে হবে। ওকে, ফাইন। তাহলে আমি হচ্ছে যে ডিসপ্লে ডিটেলস এইটার নিচেও একটা টার্ম দিতে পারি যে হ্যাঁ, এটা নিয়ে আমি চিন্তা করছি। সেট বুক ডিটেলস এটা নিয়ে চিন্তা করছি। ডিসপ্লে ডিটেলস অলরেডি চিন্তা ভাবনা করছি। এর মধ্যে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এর মধ্যে বুক ওয়ান ডট বড় বুক, তার মানে এটা হচ্ছে আরেকটা মেথড, রাইট? সো এটা যেহেতু আরেকটা মেথড, তাহলে আমাকে এখানে 3 নম্বর মেথড ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে কি বড় বুক। যেটাতে একটা স্ট্রিং আছে। একটা স্ট্রিং আছে, এরকম একটা জিনিস ডিজাইন করতে হবে। গুড। সো BORROW, বড় বুক, এটা হচ্ছে একটা স্ট্রিং। ফাইন। আচ্ছা, এরপরে আর কি কোনো কিছু আছে কিনা দেখো তো। বড় বুক গেল, ডিসপ্লে ডিটেলস লিখছি, বড় বুক লিখছি 4 নম্বর। এরপরে আছে দেখো ট্রান্সফার বুক টু। সো আরেকটা মেথড আছে। সো 4 নম্বরে আমরা কি লিখব? ট্রান্সফার বুক টু, এখানে একটা স্ট্রিং হবে, রাইট? এরপরে দেখো তো আর কি কিছু আছে কিনা। সেট বুক ইনফো লিখছি, ট্রান্সফার বুক টু লিখছি, বড় বুক, ট্রান্সফার বুক টু লিখছি, ডিজিটাল ডিটেলস লিখছি। তাহলে আপাতত পুরা জিনিসটা অ্যানালাইসিস করে বা পুরা জিনিসটা স্ক্যান করার পরে আমি কি পাইলাম? তিনটা ভ্যারিয়েবল পাইলাম, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পাইলাম কয়টা? 3টা, 1 2 3। আর ইনস্ট্যান্স মেথড কয়টা পাইলাম? 4টা। ওকে, ফাইন। সো তাহলে এখন আমরা হচ্ছে যে এটা একটু ডিজাইন করার কাজে লেগে যাই। অনেক পুচকি লাগতেছে, বাট প্যারা নাই, আমরা হচ্ছে যে ডিজাইনটাই পাশে করি, ঠিক আছে? আচ্ছা, সো এই পাশে আমরা ডিজাইন করব। তো এখন আমাদের হচ্ছে যে সর্বপ্রথম আমরা কী লিখি? এভাবে লিখি না, পাবলিক ক্লাসটা লিখি। ক্লাস কী লিখব? বুক। আচ্ছা,
এরপরে আমাদের কি লিখতে হবে, এরপরে আমাদেরকে ভ্যারিয়েবলগুলো লিখতে হবে, তাই না? আমরা ভ্যারিয়েবলগুলো কি কি পাইছিলাম বলো তো? বুক টাইটেল, অথর আর স্ট্যাটাস, তিনটা পাইছিলাম। তো আগে ওটা লিখে ফেলি। পাবলিক স্ট্রিং, সরি, সো আচ্ছা, বুক টাইটেলের পরে তুমি দেখো ইনিশিয়ালি বুক টাইটেল কি ছিল? আননোন বলেছিল না, মানে ডিফল্ট ভ্যালু হিসেবে। হ্যাঁ, আমরা আননোন সেট করে দিব হ্যাঁ, ডিফল্ট। সো ডিফল্ট ভ্যালুতে আমি কি সেট করবো বলো তো? আননোন সেট করবো। আচ্ছা, সো আননোন সেট করলাম। এরপরে আরেকটা, সেটা কি? পাবলিক স্ট্রিং অথর, এটাও হবে আননোন, কারণ এটাও আমার আউটপুটে আননোনই আছে। তারপরে কি? পাবলিক স্ট্রিং, এটা স্ট্যাটাস, এটা আমাকে কি দিয়ে দিতে হবে? এখানে ডিফল্ট ভ্যালু অ্যাভেলেবেল আছে, সো অ্যাভেলেবল দিলাম। ঠিক আছে? এখানে কি কোনো, এখানে সমস্যা আছে কোনো? না। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন হইতেছে, ভাই আমি না হয় এখানে ৩টা লিখলাম, এখন আমি কোন মেথডটা, এখানে মেথডটা কি ডিজাইন করব? সো এখানে তো আমি 4টা মেথড আপনি লিখছেন, যে ডিসপ্লে ডিটেইলস, তারপরে হচ্ছে সেট বুক ইনফো, বড়ো, ট্রান্সফার, ডিসপ্লে। সো নরমালি মানে যেটা আমাদের মানে ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী আমরা ডিসপ্লে ডিটেইলস সবার লাস্টে ডিজাইন করি, হ্যাঁ? আমরা দেখো, তুমি নরমাল সেন্স চিন্তা করো, তুমি বই সেট করতে পারো লাইব্রেরিতে, তারপর কাউকে দিতে পারো, কারো থেকে আনতে পারো, তারপরে না ফাইনাল জিনিসপাতি তোমার লাইব্রেরিতে কত জিনিসপাতি আছে সেটা দেখতে পারো। তাহলে আমাদের প্রথমে ১ নম্বর কাজ হওয়া উচিত এইটা, ২ নম্বর হওয়া উচিত এইটা, ৩ নম্বর হওয়া উচিত এটা, ৪ নম্বর হওয়া উচিত এইটা, এরকম না জিনিসটা? এমনিভাবে আগে যদি আমি ধর ডিসপ্লে ডিটেইলসটা লিখলাম, পরে আমি একটু লাইন আগে পিছে গ্যাপ দিয়ে দিয়ে করতে হ্যাঁ, মানে পারলেই গেল। করতে পারো, মানে আমি জাস্ট জেনারেল বিষয়টা বলছি। যেমন নরমালি তো সবাই এইভাবে ওইটাই ঠিক করবে। করে লিখবো না। নরমালি তো সবাই ওইটাই করবে, যে ডিসপ্লে ডিটেইলসটা আগে ডিজাইন করবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, বাট আমরা অ্যাকচুয়ালি দেখি কি হয় আর কি। সো তোমার কথা অনুযায়ী লেটস সে, যেহেতু আমরা একদম মানে ফ্রেশার এই কোর্সের, সো তোমার কথা অনুযায়ী আগে ডিসপ্লে ডিটেইলসটাই আসলে ডিজাইন করি, যেহেতু এটার কোনো প্যারামিটার নাই। সো আমি এখানে একটু ফাঁকা রাখলাম, এখানে আমি এখন মেথডগুলো নিয়ে কাজ করবো, ওকে? আচ্ছা, সো এটার মেথড কি হবে? ভয়েড টাইপের হবে না, কারণ এখান থেকে তো কোনো কিছু রিটার্ন করতে হবে না আমার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, পাবলিক ভয়েড, ভয়েড নিয়ে কি কোনো ইস্যু আছে? তাইলে কিন্তু সর্বনাশ। না না। সো এটা যেহেতু কোনো প্যারামিটার রিসিভ করবে না, তাহলে আমার কাজ কি? এখানে কোনো প্যারামিটার আমি দিব না। অ্যান্ড আমি এখান থেকে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ডিটেইলস থেকে আমার কয়টা আউটপুট আসতেছে? ডিসপ্লে ডিটেইলস থেকে আমার ৩টা আউটপুট আসতেছে, তাই না? তার মানে আমাকে ৩ বার এসওপি লিখতে হবে। এসওপি বুক হ্যান, এসওপি অথর, এসওপি স্ট্যাটাস। তো আমি জাস্ট একটু শর্টকাটে এখানে লিখে দিই। সো শর্টকাটটা কীরকম? এরকম, এসওপি বুক টাইটেল প্লাস যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা উপরে লিখছি সেই জিনিসটা এখানে বসাই দিব, তাইলে তো হয়ে গেল, তাই না? বুক টাইটেল। জি ভাইয়া। তোমরা একটু কোঅপারেট করলে, তোমরা মিউট, মাইক আনমিউট করে দিতেছো কেন বুঝতেছি না। আচ্ছা সরি। আচ্ছা, এসওপি, নয়েজ পাশে দেয়। না ইটস ওকে, নাই। আচ্ছা, এসওপি তারপরে কি? অথর। সো অথর তো লিখছি, এখন স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাসের জায়গায় জাস্ট ছোট হাতের স্ট্যাটাস দিলেই তো হয়ে যাচ্ছে। ছোট হাতের না, আমি বড় হাতের দিছি। সো তাহলে এই ৩টা মানে যখন আমার ডিসপ্লে ডিটেইলসটা প্রিন্ট হবে, তখন এখান থেকে আমার এই ৩টা লাইন এক্সিকিউট হয়ে যাবে না?
এইটা আউটপুট আসবে, এইটা আউটপুট আসবে, এইটা আউটপুট আসবে। তার মানে আমার এই যে ফার্স্ট যে ৩ টা লাইন আছে এখানে ১, ২, ৩ এই ৩ টা আউটপুট চলে আসবে এই লাইনের থেকে, রাইট? আচ্ছা। তো তাহলে ফার্স্ট বার ডাক দিলে এই ৩ টা আসলো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত কাজ করছি? আমরা হচ্ছে যে এই পর্যন্ত কাজ করছি। সো আমাদের এই হ্যাঁ, পর্যন্ত কিন্তু ডিজাইন করা ডান। এখান থেকে আমরা আউটপুটও এগুলা পাওয়া ডান, রাইট? এখন চলো আমরা সেট বুক ইনফো এইটা ডিজাইন করি। সেট বুক ইনফোতে ডিজাইন করার জন্য এখানে আলকেমিস্ট। তো আলকেমিস্টটা অ্যাকচুয়ালি কি বলতো? বুক টাইটেল, তাই না? সো এখানে আমি যে প্যারামিটারটা পাস জি, করতেছি এটা কিন্তু বুক টাইটেলকে নির্দেশ করতেছে। বুক টাইটেলের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এটা কিন্তু আমি অলরেডি লিখছি এখানে। আচ্ছা। সো তারপরে কি পাওলো কোহেলি না কি বলে একে? আচ্ছা, পাওলো কোয়েল, যাই হোক। সো অথর মানে যে লিখছে তার নামটা এখানে আছে। সো তার মানে এইটাও কিন্তু আমরা হচ্ছে অথর হিসাবে কিন্তু এখানে ডিজাইন করে ফেলছি। তার মানে আমাদের বুক টাইটেল অথর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসাবে নতুন কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর ডিজাইন করার দরকার নেই। আচ্ছা। সো তাহলে আমরা ভাই আমি যেটা করি আমি যে দিসটা না দিয়ে ধরেন আমি যে স্ট্রিং দিয়ে n1 দিলাম, স্ট্রিং 2 স্ট্রিং আরেকটা দিয়ে n2 দিলাম। পরে আমি যে আম কি বলে বুক টাইটেল ইকুয়ালস টু n1 এরকম করে করে যদি দিয়ে দিই দিস টা না ইউজ করে তাইলেও তো হয়, তাই না? আচ্ছা, দিস মানে হচ্ছে আমরা অবজেক্টের কি ইউজ করতেছি? অবজেক্টের ভ্যারিয়েবল ইউজ করতেছি, তাই না? সো দিস দিলে ফ্যাকাল্টি কেটে দিতে পারবে না। আবার দিস না দিয়েও তুমি করতে পারবা। বাট দিস দিয়ে করাটা সেফার। আমার তো ভাই অন্য নাম দিয়ে করলে হ্যাঁ, বেশি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অন্য নাম দিয়েও করা সুবিধা যাবে। হয়। আমি দেখাইতেছি দাঁড়াও। সো পাবলিক ভয়েড। আচ্ছা বলো তো এই মেথড থেকে কি কোনো কিছু রিটার্ন করবে? এই যে হচ্ছে তোমার আ আ সেট বুক না ইনফো এখান থেকে সেটবুক কোনো কি ইনফো থেকে রিটার্ন করবে না। পরের ২ টা থেকে করবে। সেট বুক ইনফোতে আমার কাজ কি? জিনিসপাতি হইতেছে যে এখানে যে ২ টা মেথড আছে, এই ২ টা মেথড মানে এই সেট বুক ইনফোর কাজ হইতেছে যে আমার যে আগে unknown ছিল, এই unknown গুলাতে যেন এই ২ টা জিনিস বসে। এইটার কাজটাই তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি, তাই না? আর তারপরে কি বুক ডিটেইলস থেকে আবার ওই ৩ টা জিনিস প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে কোনো কি প্রিন্ট লাইন লিখবা তুমি? তোমার যদি কনফিউশন হয় এখান থেকে তুম প্রিন্ট লাইন তোমার আচ্ছা ভাই তো আমরা একটু দেখি 1 থেকে 2 পর্যন্ত। হ্যাঁ। হ্যাঁ, প্রিন্ট লাইন আসবে ওই যে ডিসপ্লে ডিটেইলস এর কারণে এটা অটো প্রিন্ট হয়ে যাবে। এটা আগেই তো ইয়া করে রাখছিলাম। কিন্তু সেটবুক ইনফো থেকে কোনো প্রিন্ট যাবে না। হ্যাঁ, মানে সেট বুক যখন আমি ডিজাইন করব এখান থেকে কি কোনো এসওপি বলে কোনো জিনিস আমি লিখতে পারবো? না, কারণ এখান থেকে জাস্ট এই জিনিসটা আমাকে আপডেট করে দিতে হবে, তাই না? আপডেট হবে খালি। হুম, তোমার যদি কনফিউজ থাকো তখন তুমি নিচে একটু দেখবা যে সেট বুক আ সেট বুকে হইতেছে যে কোথাও আর কিছু করছে কিনা। মোস্ট প্রবাবলি সেট বুক বলে আর কিছু নাই। ও আচ্ছা করছে এখানে। এই যে এখানে দেখো এখানে একটা স্ট্রিং আছে, এখানে একটা স্ট্রিং আছে। সো এখানে বুক টাইটেল এই যে দেখছো বুক টাইটেলে কি আছে? তার মানে আপডেট করতেছে অথর, তাই না? এই যে এটার কথা বলতেছি আমি। ও মানে ও আচ্ছা সেটবুক ইনফোতে একবার নিল ২ টা স্ট্রিং, পরের বার নিল একটা ইন্টিজার আর একটা নো, স্ট্রিং। নো, 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 নো। এটা না, না, ইন্টিজার। এটা stringy। এটা ও আচ্ছা এটা স্ট্রিংই। তো স্ট্রিংই। সো তার মানে আমাকে নতুন করে ডিজাইন করতে হচ্ছে না। ওই একটা মেথড দিয়ে আমি কাজ হ্যাঁ, করতে পারবো। একটাই বারবার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। সো তার মানে আমি জিনিসটা একটু ক্লিয়ার আউট হইলাম। সো চলো এখন আমি হইতেছে যে ওই সেট বুক ইনফো এটা ডিজাইন করে ফেলি। তোমরা আমাকে কোয়েশ্চেন করো যে বুঝতে না বুঝলে বললো যে আমি কি লিখতেছি, কেন লিখতেছি। জি ভাই। সেট বুক ইনফো স্ট্রিং n1 এখানে n1 এর জায়গায় তুমি বুক 1 বুক 2 সামথিং অনেক কিছুই দিতে পারো, এটা কোনো বিষয় না। সো তুমি এখানে কি দিবা? দিস ডট বুক টাইটেল equal to n1, this dot author equal to n2। এই মেথডে কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। আ ভাই একটু দেখি ওই যে আপনি যে লিখলেন ওই জায়গাটা। হুম। এখানে হচ্ছে ২ টা স্ট্রিং নিলেন, তারপরে দিস বুক, বুক টাইটেল ইকুয়ালস টু n1 ও না হায় আমি আমি কি করছি? আমি যে খালি বুক টাইটেল ইকুয়ালস টু n1 লিখছি। সামনে তো দিস ওয়ার্ডটা দিই নাই। তাইলে তো সেম অ্যান্সারই আসে না? আচ্ছা, তোমার কথাটা আমি শুনতেছি। আমি আগে এই জিনিসটা আরেকবার এখানে নিচে নামাই নিই। হ্যাঁ, কি বললা বলো তো?
ভাইয়া যে এখানে আপনি লিখলেন না this dot book title equals to n1 আমি এটা লিখিনি। আমি লিখেছি খালি book title equals to n1 হ্যাঁ, হ্যাঁ, এটা হবে। কারণ তুমি এখন ওই মানে মিডের পরের টপিকগুলোতে যাও নাই। ওইখানে স্ট্যাটিক্স তারপর প্রাইভেট, পাবলিক অনেক ও কিছু আছে। সো তার মানে এই this dot book title equals to n1 লেখা যা কথা book title equals to n1 লেখা সেম কথা। হ্যাঁ, এখানে যেহেতু একটাই অবজেক্ট আছে, সো মানে আমরা তো অন্য কিছুকে টার্গেট করতেছি না, তাই না? এখানে তো অবজেক্ট একটাই আছে। অবজেক্ট তো ২টা। না, মানে আমরা তো এই যে এখানে দেখো, এখানে কিন্তু বুক 1, সো বুক 1 এর তো আপাতত বুক 1 নিয়েই কাজ করতেছি। বুক 2 নিয়ে তো এখনো কাজ করা শুরু করি নাই। মানে যতক্ষণ বুক পর্যন্ত এখানে আছি, 2 ততক্ষণ পর্যন্ত দিলেই কি আর না দিলেই কি, তাই না? এই সবসময় তো সেই বুককেই টার্গেট করতেছে, কারণ এরই তো বুক 1 ওডিএসপি ভাইয়া এটা কি মানে কি বলে একটা অবজেক্টের জন্যই খালি অ্যাপ্লিকেবল ২টা অবজেক্ট থাকলে কি অ্যাপ্লিকেবল না এমন কিছু? জিনিসটা এরকম না। জিনিসটা হইতেছে যে আমরা মানে মেমোরিতে কি হয়, আচ্ছা জিনিসটা এভাবে তোমাকে দেখাই। বুক, রাইট? এটা হচ্ছে আমার মেন অবজেক্ট। সো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমার কাছেও একটা আইফোন আছে, আমার কাছেও একটা আইফোন আছে, লেটস সে। সো আইফোনের তো প্রথমে একটা প্রোটোটাইপ বানায় না, যে আইফোনের ভিতরে যে পার্টস পাতি আছে ওইটা দেখে আরও কপি মানে থাউজেন্ডস কপি বানাইবে, রাইট? সো হ্যাঁ। এখানে যে বুক নামের যে আমার অবজেক্ট আছে, সো আমি চেষ্টা করলাম যে বুক 1 নামের আরেকটা অবজেক্ট বানাইতে, বুক 2 নামের আরেকটা অবজেক্ট বানাইতে। তো তুমি এখন আমারে বলো যে এটা কি পসিবল কিনা? হ্যাঁ, ২ টা অবজেক্ট বানানো তো পসিবল না। হ্যাঁ, একটা ক্লাস পসিবল, থেকে একটা বাট ডিফারেন্ট হ্যাঁ, থেকে। পসিবল। তাহলে কি হইলো যখন তুমি এরকম দিলা যে বুক 1 ইকুয়াল টু নিউ বুক। তার মানে মেমোরিতে এই বুক 1 নামের একটা অবজেক্টের রেফারেন্স কোথাও একটা তৈরি হবে। আমরা তোমার কি মনে আছে যে আমরা যখন ল্যাব 2 এর ১ নম্বর প্রবলেমটা সলভ করছিলাম যে মেমোরি অ্যাড্রেস রেফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, মনে আছে? হ্যাঁ, আমি এই যে এটার কথা বলতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ হয়েছে। এই যে এটার কথা বলতেছিলাম। যদি আমরা ২ টা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে কি হয়? সেম থাকে নাকি চেঞ্জ হয়? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। তো তার মানে এখানে যে আমি ২ টা অবজেক্ট ক্রিয়েট করছি তাহলে আমার মেমোরি অ্যাড্রেসটাও তো ডিফারেন্ট হবে, তাই না? আচ্ছা। সো যখন আমরা মানে এই জিনিসপাতিগুলা অনেক বেশি কাজে লাগবে যখন আমরা ট্রেসিং নিয়ে চিন্তা ভাবনা করবো। কারণ ট্রেসিং এ এই ধরনের জিনিসপাতিগুলো সচরাচর আসে। বাট ফর দ্য টাইম বিং এই প্রবলেমে আছে। কিন্তু তুমি যে কোয়েশ্চেনটা করছো যে ভাই দিস ডট দেওয়া যাবে কিনা, তুমি ২ জায়গাতেই দিস ডট দিয়ে করো, তোমার মানে ফ্যাকাল্টি মার্ক কাটবে না। বাট আই প্রেফার তুমি দিস ডট দিয়েই অ্যাক্সেস করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে। হ্যাঁ, তুমি দিস ডট দিয়ে আপাতত সলভ করো। জাস্ট এটা মনে রাখবা যে এটা পসিবল আরকি। একটা বই থেকে এখানে আরও B3 ও বানানো যেত। সো সেক্ষেত্রেও আমরা কাজ করতে পারতাম। আচ্ছা, সো আমি যেটা করতে চাচ্ছি, আমি আগে এটাকে পেস্ট করে নেই। এটার একটা কপি বানাইতে হবে। নাইস। না, এটা সরাবো। হুম, আচ্ছা। সো তাহলে এখন আমার কাজ কি? এখন আমার হইতেছে যে বড় বুকস নামের জিনিসটাকে চিন্তা ভাবনা করা। সো বড় বুক হ্যাঁ, সো ২ থেকে। তাহলে আমরা কি এই পর্যন্ত ডান করতে পারছি না? বড় বুকে বড় বুকে একটা প্রিন্টিং লাইন আসবে। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হইতেছে যে এই বড় বুক এইটা কি একটা system.out.println এর মধ্যে আছে কিনা? তার মানে এখান থেকে কোনো কিছু একটা আমি রিটার্ন করব। সো যখনই তুমি দেখবা যে system.out.println এর মধ্যে একটা মেথড কল করা হয়েছে, তখন তুমি ওই যে মেথডটা ডিজাইন করবে মানে বড় বুক যে মেথডটা ডিজাইন করবো সেটাতে অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকবে। এটা যেন সবসময় মনে থাকে, হ্যাঁ? ওকে। সো চলো তাহলে আমি মেথডটা আগে ডিজাইন করি, মানে আগে মেথডের নামটা লিখি। সো মেথডের নাম কি হবে? পাবলিক স্ট্রিং। এখানে কেন স্ট্রিং দিলাম? কারণ এই জায়গাতে আসলে একটা স্ট্রিং আছে। আচ্ছা, তুমি যদি একটু দেখো, আমি হচ্ছে যে এই লাইন থেকে এই জিনিসটা যে প্রিন্ট হয়েছে দেখো, এখানে দুইটা লাইন আছে। একটা আসলে তোমার এই যে বড় বুক আর একটা হচ্ছে প্রিন্ট ডিটেইলস। প্রিন্ট ডিটেইলস থেকে যে এই লাস্টের ৩টা লাইন আসছে এখানে তো কোনো প্রবলেম নাই তোমার।
কিন্তু ভাই ওই যে borrowed by মানে ফার্স্টে তো কি জানে স্টেটাসে অ্যাভেলেবল ছিল হ্যাঁ আর হ্যাঁ, তার দ্বিতীয় মানে এখানে যখন দুইটা চেঞ্জ আপনি হয়েছে, একটা হচ্ছে তোমার বরড ডিসপ্লেবিলিটি বাই, আছে হ্যাঁ বরড বাই অ্যালাইস হয়েছে জাস্ট বিকজ, হ্যাঁ তার মানে কি এই বড় বুক এই যে নামটা দিছে এই নামটা এই স্ট্যাটাসের জায়গাটা একটা এফেক্ট ফেলতেছে, সেটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে এবার, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো আমরা বুঝছি, বাট আমার কোয়েশ্চেন হইতেছে যে এই যে মেথডটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আছে, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে যেহেতু আছে, তার মানে এটা একটা রিটার্ন টাইপ থাকবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। সো হ্যাঁ এই লাইন থেকে যে লাস্টের এই ৩ টা লাইন আসছে, এটা নিয়ে তো আমার কোনো কনফিউশন নাই। বিকজ আমি দেখছি যে আমি যে মেথডটা ডিজাইন করছি এখান থেকে মাত্র ৩ টা জিনিসে আসা উচিত। এই ৩ টা। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। বুঝছি তাহলে এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন থেকে আমার কোন লাইনটা অ্যাকচুয়ালি আসছে বলো তো? এই যে বড় বুক এই এলাইস থেকে এই লাইনটা না? হ্যাঁ এখানে একটা এসওপি দিব হ্যাঁ, বাট এই মানে আমার কথা হচ্ছে যে এইটা কি একটা ইন্টিজার নাকি এটা একটা স্ট্রিং? কোনটা এলএস দ্য স্ট্রিং না, নট অ্যালাইস। আমার কথাটা বোঝো, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন থেকে এই মেথডটা কল হ্যাঁ করার কারণে এই লাইনটা আমি পাইছি এখানে। মানে জি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন থেকে এই লাইনটা যখন কল করছি তখন আমি এই লাইনটা পাইছি। এই লাইনটা কি হ্যাঁ একটা হ্যাঁ স্ট্রিং না? হ্যাঁ হ্যাঁ স্ট্রিং তাহলে আমি যে মেথডটা ডিজাইন করব দ্যাটস ওয়াই এখানে আমি স্ট্রিং দিছি। বুঝতে পারছো? আচ্ছা যদি এখান থেকে আমি একটা ইন্টিজার পাইতাম, তোমরা সামনে পাবা, তখন তোমাকে এখানে ইন্ট লিখতে হতো। আচ্ছা মানে তোমার রিটার্ন টাইপটা যেটা হবে, তোমাকে মেথডটার এই জায়গায় এই ডাটা টাইপটা দিতে হবে। জাস্ট আপাতত মনে রাখো, যত সলভ করবা সামনে তত আরও বেশি ক্লিয়ার হবে। সো আমরা কোথায় ছিলাম? এলআইএসে ছিলাম। সো আমরা এখন ওইটা একটু ডিজাইন করি। পাবলিক স্ট্রিং বড় বুকস, এখন এখানে যেহেতু এটা একটা স্ট্রিং, তাই স্ট্রিং রিসিভ করার জন্য আমি স্ট্রিং লিখলাম। আর এখানে যেহেতু একটা নেম, তাই আমি এম দিলাম। ঠিক আছে? কোনো সমস্যা আছে? এখানে কি কোনো সমস্যা আছে? না আচ্ছা, এখন তোমরা একটা জিনিস দেখো, যখন এই বড় বুকের কাজ কি, বড় বুকের কাজ দুইটা। একটা হইতেছে যে সে সে এখান থেকে একটা আউটপুট দিতেছে, আর এই যে অ্যালাইস, এই অ্যালাইস কি করতে, এই স্ট্যাটাসটা এখানে সে আপডেট করে দিতেছে। আগে আমার অ্যাভেলেবল ছিল, এখন বরোড বাই অ্যালাইস এই জিনিসটা করতেছে, তার মানে আমার দুইটা জিনিস করতেছে। ও সো তো আমরা লিখবো হচ্ছে স্টেটাস মানে যে স্টেটাসটাকে ইয়াতে দিব কি বলে রিটার্নে দিয়ে তারপরে বর্ড বাইটাকে তো আপনার ওই যে স্ট্রিং হিসেবে দিব প্লাস আপনার আমরা যে ইয়াটা নিব ওই যে প্যারামিটারটা ওটা দিয়ে দিব না আচ্ছা, অ্যালাইসের যে আমি তো আগে জিনিসটাকে লিখি, তারপরে তোমরা জিনিসটা দেখো যে তোমরা এটার সাথে একমত হইতেছো কিনা। ঠিক আছে? ইটস অল অ্যাবাউট ডিজাইন। সো আমি এখন এখানে একটা কন্ডিশন সেট করব। কন্ডিশনটা জিনিসটা কীরকম, যে স্ট্যাটাস স্ট্যাটাস ডট ইকুয়ালস, একটু বোঝার চেষ্টা করুন, যদি অ্যাভেলেবল থাকে, AVAILABLE, অ্যাভেলেবল যদি থাকে তাহলে, ঠিক আছে, যদি থাকে তাহলে বরোড বাই। এখন বরোড বাই বলে কি কোনো কিছু ডিজাইন করা হয়েছে? না, কোনো কিছু ডিজাইন করা হয় নাই। সো তাহলে আমাকে নতুন আরেকটা ভ্যারিয়েবল এখানে লিখতে হবে। কেন লিখতে হবে সেটা পরে বলতেছি, ডিফারেন্ট একটা কালার দিয়ে লিখি। সো পাবলিক স্ট্রিং যেহেতু শুরুতে আমি লিখছি। শুরুতেই বর্ড বাই দিয়ে দিলেন কেন আচ্ছা হ্যাঁ, এইটা আমি ব্যাখ্যা করব। এটাকে আমি ধর যে গোল্লা দিয়ে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, সো তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে আহ, এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? বুক টাইটেল আছে, তাই না? তারপরে হচ্ছে এখানে অথার আছে, স্ট্যাটাস আছে। সো এই যে অ্যালাইস নামের যে বান্দা, এর জন্য কি একটা ভ্যারিয়েবল থাকা উচিত ছিল না? মানে এই যে অ্যালাইস, এটা তো একজন বান্দা, তাই না? বাট দেখো, আমরা যে ৩টা ভ্যারিয়েবল ডিজাইন করছি, সেখানে কি এরকম বান্দা রিসিভ করার জন্য কোনো ভ্যারিয়েবল ডিজাইন করা ছিল? না মানে আমরা ধরো যে লেখকের নামের জন্য রাখছি, বইয়ের নামের জন্য রাখছি, বইটা অ্যাভেলেবল রাখছি কিনা, বাট কেউ যে এটা মানে ধার নিতে পারে এজন্য কি কোনো ভ্যারিয়েবল আমরা ডিজাইন করছিলাম?
ওকে আমরা ইয়ার ভিতরে বড় বুক মেথডের ভিতরে একটা প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারি না? না, দিয়ে দিতে পারি না, কারণ আমাদেরকে ও এটা কারণটা চেঞ্জ হয় দেখে হ্যাঁ, তাই কারণ দিতে কারণ পারেন এটা না? চেঞ্জ হয়ে যাবে, বিকজ চেঞ্জ যেহেতু হয়ে যাবে, কারণ দেখো বড় বুকের পরে বব আসবে, সো বারবার যেহেতু অবজেক্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তার মানে এটাকে ইনস্ট্যান্স বানাইতে হবে আমাকে। তাই ওকে ভ্যারিয়েবল বানাতে হবে হ্যাঁ, আমাকে দ্যাটস ইনস্ট্যান্ট ওয়াই আমি ভ্যারিয়েবল। এটা কিন্তু দেখো, আমি কিন্তু ডিজাইন করার টাইমে এটা কিন্তু আমি মনে ছিল না, রাইট? ডিজাইন করতে যাওয়ার টাইমে আমি দেখলাম যে আচ্ছা এখানে যে বব হইতিছে, অ্যালাইস হইতিছে, অনেক কিছু হইতিছে, সো তার মানে নিশ্চয়ই একটা আমাকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিজাইন করতে হবে, যেটা আসলে যে বইটা যে মানে ধার নিতেছে তার জন্য একটা ভ্যারিয়েবল আমাকে লিখতে হবে। দ্যাটস ওয়াই আমি একটা ভ্যারিয়েবল লিখছি এবং শুরুতে নাল দিছি, কারণ একটা স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু নাল থাকে। বুঝতে পারছো? আচ্ছা মানে এই জিনিসটা কি বুঝলা যে এই জিনিসটা কেন আমি হঠাৎ করে লিখলাম? হঠাৎ করে লিখি নাই। এখানে দেখো একবার আসতেছে বব, একবার আসতেছে অ্যালাইস। সো বারবার যেহেতু আমাকে আপডেট করতে হচ্ছে, তার মানে অবশ্যই এইটা আমার একটা ইনস্ট্যান্স বানাইতে হবে, যাতে করে আমি বারবার আপডেট করতে পারি। ইনস্ট্যান্স না বানাইলে আমি আপডেট করতে পারতাম না। যদি আমি শুধুমাত্র এই মেথডের ভিতরেই জিনিসটা আপডেট করতাম, তাহলে তো আমি যখন পরবর্তী বব নিব, তখন তুমি কি ম্যানুয়ালি বব লিখে দিবা আউটপুটে? এটা তো সম্ভব না। আমাকে মেথডটা সবার জন্য মানে একটা মেথডে ডিজাইন করবো, যাতে করে বব এলাই সবাই কাজ করতে পারে এখানে, রাইট? যদি মানে চেঞ্জ না নেম হতো হ্যাঁ, যদি একবার থাকতো সেক্ষেত্রে আমি জাস্ট ওই মেথডের মধ্যে ওইটা ম্যানুয়ালি লিখে দিতাম একটা স্ট্রিং হিসেবে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা এখন এখানে আসি। সো এই যে এই ইফ এর ভিতরে যে স্ট্যাটাস ইকুয়াল এই জিনিসটার কাজকে, এটা আমি একটু পরে বলতেছি, আগে আমি এটা একটু লিখে নিই। আচ্ছা, সো স্ট্যাটাস ডট ইকুয়ালস যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আমার কাজ হইতেছে কি, আমার কাজ হইতেছে যে বরড বাই যে ভ্যারিয়েবলটা আমি উপরে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা যেটা লিখলাম, এই জিনিসগুলা তুমি যখন হইতেছে মানে 100% তুমি শিওর থাকো যে এই জিনিসটা তোমাকে মিডে লিখতেই হবে। সো এই জিনিসটা তুমি মনে রাখবা, কারণ এই জিনিসটা মানে অহরহ আসে আর কি। সো এটা বড়, এটা কি করলেন ভাইয়া হ্যাঁ, আমি আমি স্ট্যাটাস? আমি এক্সপ্লেন করতেছি, লেট মি রাইট। এখন বলো তো, এই স্ট্রিং এনএম এর ভিতরে কে আছে? আমার অ্যালাইস আছে না? হ্যাঁ এনএম এর মধ্যে অ্যালাইস আছে। আচ্ছা, সো আমি এখানে বললাম যে স্ট্যাটাস যদি অ্যাভেলেবল থাকে, তাহলে এই বরড বাইতে অ্যালাইস যেন বসে। এই এই কন্ডিশন না দিলে হয় না অ্যাভেলেবল না থাকুক না থাকুক আমার তো ঘুরে ফিরে অ্যালাইসটা বসাতেই হবে। আহ, 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 আচ্ছা, জিনিসটা জিনিসটা আসলে মানে তুমি যেভাবে বলতেছো জিনিসটা এভাবে কাজ করতেছে কিনা আমি পরে বলতেছি। জাস্ট এই এই যে তোমাকে যে এই মেথডটা আমি লিখলাম, বা সরি এই যে কন্ডিশনটা এখানে লিখলাম, যে স্ট্যাটাসটা যদি অ্যাভেলেবল থাকে, তাহলে তুমি বরড বাইয়ের নামটা যে এখানে নাল ছিল, সেই নাল থেকে তুমি অ্যালাইজ করে দাও। আপাতত ফর নাও আমি এইটার জন্য আগে মেথডটা ডিজাইন করি, তারপরে তোমার কোশ্চেনের উত্তরটা আমি মানে তুমি নিজে নিজেই দিতে পারবা, ঠিক আছে? আমি আগে আরেকটু ডিজাইন করি। সো তাহলে হ্যাঁ হ্যাঁ, বলো। এখানে কি এটা লিখতে পারতাম না স্ট্যাটাস ইকুয়ালস অ্যাভেলেবল? না, 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 এটা তুমি লিখতে পারতা না। কারণ কি? কারণ হচ্ছে যে এই স্ট্যাটাস ইকুয়াল, এই স্ট্যাটাস কি একটা অবজেক্ট না? মানে সরি, এটা একটা স্ট্রিং না? স্ট্রিং আর হ্যাঁ তুমি অ্যাভেলেবল, এটাও তো একটা স্ট্রিং। হ্যাঁ সো তুমি যদি এটা লিখো, তোমার ফ্যাকাল্টি এটাতে মার্ক কেটে দিতে পারে। এটার উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি বলতেছি না, জাস্ট এটাই বলতেছি যে এটা একটা রং মানে সিনট্যাকটিক্যাল এরর, তুমি যদি ইকুয়াল দাও, ঠিক আছে? আচ্ছা জাস্ট বাট এটা হ্যাঁ ডট ইকুয়ালস বিল্ট ইন মেথড না তো এটা না, এটা করা এলাও। যাবে? তুমি ফ্যাকাল্টিকে বলবা স্যার এটা কি এলাও কিনা, ফ্যাকাল্টি 100% বলবে এটা এলাও। আচ্ছা কিন্তু তুমি যদি এই ডট ইকুয়ালস ইউজ না করে তুমি যদি ইকুয়ালস দিয়ে দুইটা স্ট্রিং কম্পেয়ার করো, তাইলে এখানে মানে সিনট্যাকটিক্যাল এরর হবে, আচ্ছা ঠিক আছে? এই জিনিসটা মনে রেখো যে ভাই বলছে এরর হবে। এটা ক্লিয়ার কনফিউশন করার জন্য আমরা যখন আরো ফার্দার সামনে জিনিসপাতি শিখবো তখন আমরা বুঝবো, বাট ফর দ্য টাইম বিং এটা মনে রেখো, ওকে? আচ্ছা ওকে, ভালো কোশ্চেন। আচ্ছা, সো তাহলে বরড বাই দা আপাতত অ্যালাইস আছে। আচ্ছা, এখন এখন হইতেছে তাহলে আমার স্ট্যাটাসটাকে আমি আপডেট করে দিই। কারণ কারণ কি, স্ট্যাটাসে এখানে কি ছিল? স্ট্যাটাসে আমার হচ্ছে যে আগে ছিল কি অ্যাভেলেবল ছিল, এখন আমার স্ট্যাটাসটা কি হয়ে গেছে? বরড বাই অ্যালাইস। তাহলে আমি স্ট্যাটাসটাকে আপডেট করে দিই, তাহলে ম্যানুয়ালি এখানে আপডেট হয়ে যাবে। সো স্ট্যাটাস ইকুয়াল টু কী হবে? এখানে যেটা বলছে সেটাই করে দিব। বলছে হচ্ছে তোমার বরড বাই
প্লাস বরড বাই বা আমরা হচ্ছে এন এমও দিতে পারি, কারণ এন এম এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি কি আছে, অ্যালাইসটা আছে না? হ্যাঁ আচ্ছা, সো দেখো কিভাবে চেঞ্জ হয়ে যায়, একটু পরে তোমরা বুঝতে পারবে। সো স্ট্যাটাসটাকে আমি আপডেট করলাম। এখন তাহলে আমাকে রিটার্ন কি করতে হবে? রিটার্ন করতে হবে হচ্ছে যে এই লাইনটা রিটার্ন করে দেবে, বুক বরোড সাকসেসফুলি বাই এলআইস। সো আমি এখন রিটার্ন করে দিই। সো RETURN রিটার্নে কি লিখবো? বুক বরোড বাই, আমি কি এখানে এলআইস লিখবো নাকি ওই নেমটা লিখবো বলো তো? নেম কেন নাকি নেম লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে যে ধরো যে আমরা এখানে জিনিসটার ইফটা এখানে শেষ করলাম, ঠিক আছে, ইফটা এখানে শেষ করলাম। এখন তাহলে এখন যদি এই মেথডটা আমি রান করি, যে বুক ওয়ান বরড বুক, সরি এখানে বুক ওয়ান বরড বুক অ্যালাইস, তো এখান থেকে কি হবে? এখান থেকে আমার এই মেথডটা কল হবে বড় বুক। সো এখানে আসার পরে এনএমএ অ্যালাইস বসবে, তারপরে দেখবে যে স্ট্যাটাসটা কি অ্যাভেলেবেল কিনা, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বরড বুকে অ্যালাইস বসবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে বরড বাই অ্যালাইস, তাই আমি স্ট্যাটাসটাকে আপডেট করে দিচ্ছি বরড বাই অ্যালাইস দিয়ে। তারপরে আমার যেহেতু এখান থেকে একটা লাইন রিটার্ন করতে হয়েছে, বুক বরড সাকসেসফুলি বাই হচ্ছে যে অ্যালাইস। হ্যাঁ, আমি তো সাকসেসফুলিটা লিখি নাই, সো সাকসেসফুলি ওইটা লিখে দিই। বাট তোমরা তো বুঝতে পারতেছো যে এখানে সাকসেসফুলি হবে। জি সো বুট বরোড সাকসেসফুলি বাই অ্যালাইস, আমি এটা তোমাদেরকে দিয়ে দিব, সো তোমরা তখন বুঝতে পারবে আরও ভালো। বুট বরোড সাকসেসফুলি বাই, এটা স্ট্রিং বাই এনএম। আচ্ছা, সো তাহলে আমরা এটা এখান থেকে এটা লিখলাম। আচ্ছা, এখন তাহলে তোমরা বলো যে আমার এই জিনিসটার কাজ কি মোটামুটি ডান কিনা, আমার এই অ্যালাইসের ঝামেলাটা ডান। তারপর আমার বুক ওয়ান ডট ডিসপ্লে ডিটেলস এখান থেকে যে এই লাইন এই লাইন এই লাইন এই লাইন আসছে, এটাও কি আমি বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ পারলাম আমার স্ট্যাটাস কিন্তু আর শুধুমাত্র এখন অ্যাভেলেবল না, আমার স্ট্যাটাসটা কিন্তু আপডেট হয়ে এখন কি হয়েছে, বরড বাই ওই এনএম, রাইট? দেখো ওইটাই কিন্তু আসছে বরড বাই আপডেট অ্যালাইস। হয়ে এটা হলো এখন ভাই ইফের জন্য একটা এলসও দিব নাকি হ্যাঁ, মানে ইফ থাকলে ইলস থাকতে হবে, ব্যাপারটা অবশ্যই ট্রু, বাট আমি তো এখান থেকে ইলসের কিছু বুঝতে পারতেছি না যে ইলসে কী হবে। সো আমরা আরেকটু সামনে আগাই, তাহলে বুঝতে পারবো যে ইলসে কিছু হওয়া উচিত কিনা, রাইট? মানে তুমি কি এখন বুঝতে পারতেছো তুমি ইলসে কি দিবা? ক্যান নট ট্রান্সফার এটা দিব নাকি? না, এখানে কি ক্যান নট ট্রান্সফার বলে জিনিসটা মানে কখন হবে সেটা আমরা আরেকটু নিচে যাই, তখন বুঝতে পারবো, ঠিক আছে। ওটা মনে হয় আরেকটা ট্রান্সফার হ্যাঁ, মানে আমরা আরেকটু নিচে যাই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। দেখো, তো তাহলে আমরা এই লাইন পর্যন্ত ডান, এখান পর্যন্ত আমার কোনো প্রবলেম নাই। এখন আমরা এই জায়গায় আসি, এই জায়গায় আসার পরে তুমি দেখো যে এইখানে হইতেছে যে আরেকটা মেথড আছে, সেটা কি বুক ওয়ান বড় বুক বব, ঠিক আছে। তো এখান থেকে যখন বব নিছে তখন কি বুক ইজ অলরেডি বরড বাই অ্যালাইস বলতেছে। 3 এবং 4 নম্বর লাইনের মাঝখান থেকে কি আউটপুট আসতেছে বলো তো? বুক ইজ অলরেডি বরড বাই কি, অ্যালাইস। অ্যালাইস সো তার মানে এখানে যে সিচুয়েশনটা দাঁড়াইছে যে আমার একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি থেকে একটা বই, বুক ওয়ান নামের একটা বই, যেটা অ্যালাইস ধার নিছে। তাহলে ওই লাইব্রেরিতে কি আমার কি আর কি কোনো বই আছে? নাই। যেহেতু ওই লাইব্রেরিতে আমার আর কোনো বই নাই, যখন বব ওই বইটা ধার নেওয়ার জন্য মেথডে আসছে, তখন আমার এখান থেকে আউটপুট কি আসছে, বুক ইজ অলরেডি বরড বাই অ্যালাইস। আচ্ছা তুমি কি বিষয়টা বুঝতে পারলা? তার মানে এই যে আমি এখানে যে ইফ লিখছি, সো যখন এই মেথডটা আবার কল হবে, এই যে আমি গ্রিন করে রাখছি, এই মেথডটা যখন আবার কল হবে তখন নিশ্চয়ই এখানে আসবে, তাই না? হ্যাঁ এখানে আসবে এখানে আসার পরে এনএমএ কে বসবে? বব বসবে। জি ভাইয়া
হ্যাঁ, তো এখন স্ট্যাটাসটা কি আর অ্যাভেলেবল আছে? না, স্ট্যাটাসটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কি ইফ কি কাজ করবে? না। তার মানে আমাকে ইলসে এই লাইনটা লিখে দিলেই ডান। বুঝতে পারলা? ও, এই জন্য আপনি হচ্ছে অ্যাভেলেবল দিচ্ছেন স্টেটাস হ্যাঁ ইকুয়ালস হ্যাঁ টু। হ্যাঁ 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 মানে এই জন্যই ওপের বিষয়টা হয়েছে যে আগে আমি ডিজাইন করে নিব, তারপরে তোমার বুঝাবো, তখন তুমি জিনিসটা মেনে নিতে পারবে যে আচ্ছা কেন লিখলো ভাই। ঠিক আছে? সো আমি এখন ইলসে আসলাম, ইলসে আসার পর রিটার্ন লিখবো। এখান থেকে কিন্তু এসওপি লিখবো না, বিকজ এই মেথডটা কিন্তু রিটার্ন করতে পারে, এসওপি করতে পারে না। আমরা তো এসওপির মধ্যেই জিনিসটা করতেছি, তাই না? তো ভুল করে যেন আবার এসওপি লিখে দিও না। আচ্ছা, সো রিটার্ন কি লিখবো? বুক ইজ, বলো বলো, বুক ইজ অলরেডি বরড বাই অলরেডি borrowed by Alice. এলআইস কি লিখতে পারি? না, এলএস না, এনএম লিখবো। এই নে। এনএম লিখতে পারি, অথবা আমি এই জিনিসটাও লিখতে পারি। বরড বাই না, এখানে এনএম কি লিখতে পারবো বলো তো? এনএম এ তো বব আছে। আচ্ছা ভাই, ওই যে বরড বাই, এটা ওই যে আপনি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে বরড বাই লিখছিলেন না শুরুতে হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। দেখি ভাই উপরে একটু। বরড বাই, ওকে ওকে, বরড আচ্ছা বাই ফার্স্টে। আচ্ছা, তুমি আমারে বলো তো এই, দুইটা ধাপে করলাম। হ্যাঁ আগে বরড বাইতে এনএম লিখছি, পরে স্টেটাসে গিয়ে বরড আচ্ছা তুমি আমাকে এখন এইটা বলো, যখন আমি ববকে কল করছি, বব তো এসে এনএম এ বসছে, তাই না? বব এসে এনএমে বসলো, হ্যাঁ। হ্যাঁ, সো হ্যাঁ। তাহলে কি আমি ইলসের এখানে এনএম লিখবো নাকি বরড বাই লিখবো বলো? বরড বাই লিখবো। এনএম লিখলে এখানে তো বব হয়ে যাবে, বাট আমার কি এখানে বব আছে? না, যেহেতু এই জন্যই কি বরড বাই লিখছি। হ্যাঁ, এই জন্য এখানে বরড বাই বলে, যেহেতু সেটা আপডেট হয়ে গেছে, অ্যাভেলেবল আর না। একজন বইটা রিসিভ যদি করতে পারে তাহলে তার জন্য একটা ভ্যারিয়েবল আমি ডিজাইন করছি। সো এই ভ্যারিয়েবলে এখন অ্যালাইস বসে আছে। যতক্ষণ না পর্যন্ত অ্যালাইস বইটা জমা দিবে, ততক্ষণ পর্যন্ত এটা কি অ্যাভেলেবল আর হবে? হবে না। এখন বইটা কার কাছে আছে? অ্যালাইসের কাছে আছে। সো এখানে আমি ওই জন্য বলে দিয়েছি বুক ইজ অলরেডি বরড বাই, বরড বাই। borrowed by. যেমন ভাই আমি এটা দেখে কি বুঝতাম যে মানে আমি অ্যাপ্রোচ করতে চাইতাম যে বরড বাই স্টেটাসকে দুইটা আলাদা আলাদা না লিখে একভাবে কিভাবে আপডেট করা যায়। তো এটা মাথায় না, কিভাবে আসলো ইটস আমার ওকে। যে কারণ হইতেছে যে এটা তোমার মাথায় আসবে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে, বা এই প্রশ্নের দিকে দু একবার, মানে আমি যখন এই ডকটা পিডিএফটা তোমাকে দিব, তখন তুমি চিন্তা করবা যে এই জিনিসটা এখানে এরকম হইলো কেন? এই জিনিসটা যদি এখানে এরকম না দিয়ে আমি আমার চিন্তাটা করতাম তাহলে কি চেঞ্জ হইতো? এটাই হইতেছে অ্যাপ্রোচ। ঠিক আছে? আচ্ছা। সো বরড বাই আমি এখানে লিখলাম, তারপরে আমি ইলসটাকে কমপ্লিট করলাম, অ্যান্ড তারপরে আমি মেথডটাকেও কমপ্লিট করে দিলাম। এই বরড বুক মেথডটা বোঝাটা তোমার ল্যাব কুইজ 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং কেন করছি অনেকক্ষণ ধরে এক্সপ্লেন ওকে। করছি। তুমি যদি ভিডিওটা আরেকবার রিমাইন্ড করো, আমি তো তোমাকে ভিডিওটা দিয়ে দিব। তুমি যদি ভিডিওটার এই পোর্শনটা যদি দেখো যে ভাই কেন নিল, তুমি কিন্তু জানো যে এখানে এটা কেন নিছি। কারণ এই আচ্ছা অ্যাভেলেবলটা, ভাইয়া, হ্যাঁ আমাদের এই ভিডিও কি ইউটিউবে যাবে? আহ, হ্যাঁ গেলে সমস্যা আছে? না ভাইয়া, দিয়ে না প্লিজ। মানে মানে তোমাদেরকে কেউ, আল্লাহ, এখানে কিন্তু ভাই আমরা অনেক কথা বলছি, আপনি যখন ছিলেন না। হ্যাঁ, না ওগুলো ওগুলো রেকর্ড হয় নাই, সমস্যা নেই। ভাই নেক্সট টাইম থেকে দিন, তখন আমি আমার নামটা মুছে দিব। তোমার নাম, তোমার পরিচয় এখানে কিচ্ছু নাই। ট্রাস্ট মি, আমি সব কিছু কেটে দিছি। আমি জানি তো প্রাইভেসি ইস্যু আছে। এর আগে আমি যতগুলা ক্লাস নিছি আমি কারো নাম শো করি নাই। ঠিক আছে? ওকে। আমি যে আমরা যে কথা বলছি এটা দেখা যাবে। মানে এই স্ক্রিনে কি তোমার নাম আছে? না। তাহলে নাই তো। আচ্ছা, আমার গলার আওয়াজ আছে, হয়তো এতক্ষণ ধরে আমরা তো কথা বলি। ইটস ওকে, মানে এত প্যারা খাওয়ার কিছু, তুমি তো শিখতেছো তাই না? শেখার জন্য তো অ্যাকচুয়ালি মানে এগুলা চিন্তা করা উচিত না। হ্যাঁ। আচ্ছা, সো ট্রান্সফার বুক টু, এখন আমাদেরকে এই জিনিসটা ডিজাইন করতে হবে, অ্যান্ড এই জিনিসটা ডিজাইন করার টাইমে কী কী ইস্যু হতে পারে আউটপুটের সাথে, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো আমি 4 নম্বর এই জিনিসটা হইতেছে যে দেখলাম। এরপরে হইতেছে যে আমাকে ডিজাইন করতে হবে কি ট্রান্সফার বুক টু, এখানে চার্লি বলে একটা জিনিস আছে। তার মানে জিনিসটা কি হইতেছে, আমি যদি খুব সিম্পলি বলি যে মানে অ্যালিসের কাছে বইটা ছিল, অ্যালিস ট্রান্সফার করবে চার্লির কাছে। সিম্পল, মানে এই মেথডের কাজ হইতেছে এইটাই। আমার বুক নামের যে লাইব্রেরি ছিল, ওই বুক নামের লাইব্রেরি থেকে বুক 1 যে বইটা ডিজাইন করছিল, ওই বইটা প্রথমে অ্যালিস নিছে। তারপরে ওই বইটা আবার লাইব্রেরিতে বব এসে
নিতে চাইছিল, কিন্তু লাইব্রেরি আলা বলছে যে অলরেডি এটা অ্যালাইস নিয়ে গেছে। সো অ্যালিস তখন বলছে, মানে যখন আবার ট্রান্সফার টু নামে একটা নতুন মেথড কল করা হয়েছে যেখানে চার্লি নিতে চাচ্ছে, তখন অ্যালিস কি করছে, চার্লিকে বইটা দিয়ে দিছে। এই জিনিসটা কি ক্লিয়ার কিনা, মানে আমি এইটা দেখে বুঝলাম আর কি, বুঝছো? এটা কি তোমরা বুঝছো কিনা বলো? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা। সো এবং আরেকটা জিনিস দেখো, যখন হইতেছে যে তোমার ৫ এবং ৬, তাই না? সো আচ্ছা, সো তাহলে আমরা হইতেছে যে এই ট্রান্সফার বুক টু এটা ডিজাইন করি। সো আমি এটা আরেকটা কপি একটু নিচে নেই। পার্শা, তুমি কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু অনেক স্লোলি বুঝাইতেছি যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝো। আমি নর্মালি আরেকটু ফাস্ট বুঝাই, যেহেতু এগুলো তোমাদের মানে ফার্স্ট ল্যাবের জিনিসপাতি, অনেক ইনিশিয়াল, তাই ধীরে ধীরে বোঝাচ্ছি, বুঝছো? না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে চলো আমরা মেথডটা ডিজাইন করি। পাবলিক, এটাই লাস্ট মেথড আর কি, স্ট্রিং ট্রান্সফার বুক টু। ট্রান্সফার বুক টু, এটা আসলে টি বড় হাতের, এটা একটু দেখে দেখে লিখবা, আদারওয়াইজ কিন্তু ভুল হইতে পারে মেথডের নামটা। এখানে যেহেতু একটা চার্লি, এটা একটা স্ট্রিং, তাই আমি এখানে ওইভাবে দিলাম। এবার এখানে আমি নেম না দিয়ে ধরো যে NAM, একটু ডিফারেন্ট কিছু একটা দিলাম, নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখন তুমি আমাকে বলো, সেমভাবে আমি সানজারার কাছে কোয়েশ্চেনটা রাখতে চাচ্ছি। সেটা হইতেছে যে এই ট্রান্সফার বুক মেথডটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে কল করা হয়েছে বলো তো? এটা ভাই রিটার্ন টাইপ। এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে যেহেতু কল করা হয়েছে, তার মানে আমি এখান থেকে কনক্লুশন টানতে পারি এটা অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকবে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এইখান থেকে আমার যে জিনিসটা আসছে সেটা আসলে একটা স্ট্রিং। তাহলে আমি যে মেথডটা ডিজাইন করতেছি সেটা কি একটা স্ট্রিং টাইপের মেথড হবে না? জি ভাইয়া। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি এখানে স্ট্রিং দিছি, ঠিক আছে? ওকে, ফাইন। কত বড়! জি জি। বললাম কোডটা অনেক বড়। আহ, আসলেই ছোটই তো। হ্যাঁ। এটা যদি তোমার বড় লাগে, হ্যাঁ, এটা তাহলে ছোট। পরীক্ষায় তো আরো বড় দিবে। আচ্ছা, আচ্ছা দেখো, সো তাহলে এখন আমরা এটা ডিজাইন করি। সো এটা ডিজাইন করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে 4 এবং 5 নম্বর লাইনে আমাকে কিছু একটা করতে হবে। সো আমি 4 নম্বর লাইন, তো এখান থেকে এটা চলে আসছে, হুইচ ইজ ফাইন। এখান থেকে মেথডটা যখন ডিটেইলসে কল করছে, সো এই ডিটেইলস মানে অ্যাকচুয়ালি আমার এই 3টা জিনিস, সেটা আমি বুঝতে পারছি। তার মানে এখান থেকে তেমন একটা ইস্যু নাই। সো এই লাইন থেকে আমার এই জিনিসটা প্রিন্ট করাইতে হবে। সো বুক ট্রান্সফার ফ্রম অ্যালিস টু চার্লি, এই জিনিসটা আমাকে সামহাউ আমাকে এই মেথডের মাধ্যমে আনতে হবে, রাইট? সো বুক ট্রান্সফার এটা ফ্রম ভাই ওই যে কি বলে, ফার্স্টে কি ট্রান্সফার বুকের আগে যে আরেকটা মেথড লিখলাম, কিছুটা ওইটার মতো করেই তো করবো, তাই না? আচ্ছা, সো এখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে হবে। তুমি দেখো যে এই ভ্যারিয়েবলে, এই হচ্ছে বরড বাই ভ্যারিয়েবলে কে বসে আছে? অ্যালিস বসে আছে না, হ্যাঁ। রাইট? এখন আমি যদি হইতেছে যে বরড বাই ভ্যারিয়েবলে যদি অ্যালিস বসে থাকে, আমি যদি এখন বরড বাই ভ্যারিয়েবলে হইতেছে যে চার্লিকে আনি, তাহলে অ্যালিস হারায় যাবে না মেমোরি থেকে? জি ভাইয়া। তো তাহলে আমার হইতেছে যে হয় বরড বাইতে মানে নতুন আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে আমাকে হচ্ছে চার্লিকে রাখতে হবে, যাতে করে আমি এই লাইনটা আনতে পারি। এই কোন লাইন? এই যে অ্যালিস এবং হচ্ছে চার্লি, এই দুইটা যেহেতু এখানে আনতে বলছে, আমি তো ম্যানুয়ালি কখনো লিখতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা, কখনোই তুমি ম্যানুয়াল কিছু লিখতে পারো না। ম্যানুয়াল বলতে তুমি কখনোই স্ট্রিংয়ের মধ্যে চার্লি বা অ্যালিস লিখতে পারবা না, ঠিক আছে? সো যেহেতু বরড বাইতে আমার অ্যালিস আছে, তাহলে আমাকে নতুন আরেকটা ভ্যারিয়েবল বানাইতে হবে যেটাকে আমাকে এই মানে ট্রান্সফার টু এর যে নামটা সেটা আসলে হোল্ড করতে পারে। এখন কোশ্চেন হইতেছে যে ভাই এটা কি আমি ইনস্ট্যান্স বানাবো নাকি এটা আমি মেথডের মধ্যে বানাবো? কোশ্চেনটা হচ্ছে এখন এইটা। ও, বড় বুক যেমন নিলাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এটার ক্ষেত্রে আমাদের একটা নিতে হবে। হ্যাঁ, সো এটার ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে না নিলেও হবে, মেথডের মধ্যে নিলে হবে। কিভাবে সেটা আমি দেখাইতেছি।
আচ্ছা, সো শুরুতেই আমি এই জিনিসটা এখানে আগে লিখে ফেলি। কেন লিখতেছি একটু পরে তুমি খুব ভালো বুঝতে পারবা। সো জাস্ট একটু দেখতে থাকো। একটু কনফিউজড হবা, আই এম শিওর, বাট প্যারা নেই। কনফিউজড হওয়া ভালো, তাহলে তুমি কোশ্চেন উত্তরটা পাবা। সো স্ট্যাটাস ডট ইকুয়ালস যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে আমি লিখব কি, if status equals আবারও সেম ওটা available। আচ্ছা এই জিনিসটা আমি কেন লিখতেছি, আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি লিখতেছি। আর তুমি কেন এই জিনিসটাই লিখবা সেটা আমি তোমাকে বলতেছি, মানে কোশ্চেনটা দেখে। সো এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, খুব ভালো একটা কোশ্চেন আফা দিছে, বুঝছো? এই কোশ্চেনটার মধ্যে মিডের অনেক কনসেপ্ট লুকে আছে আর কি। কি বলে ভাইয়া, কি যেন বলতাম, বলো। ভুলে গেলাম। ও, আমাদের একটা কোড, যেমন ওয়ান্টেড একটা কোড তো বিভিন্নভাবে সলভ করা যায়। ওপির ক্ষেত্রে এইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে কি একটাই অ্যাপ্রোচ নাকি বিভিন্নভাবে সলভ করা তুমি যায়? অন্যভাবে ডিজাইন করতে পারো, আমি তোমাকে আইডিয়াল একটা ওয়ে দেখাইতেছি, ওকে। ঠিক আছে? মানে পরীক্ষাতে তুমি এত অ্যাকুরেটলি চিন্তা করতে পারবে না, বাট যতটা অ্যাকুরেটলি তুমি লিখতে পারো সেটার কথা হইতে পারে, রাইট? আচ্ছা, জি ভাইয়া। এখন তুমি আমারে বলো তো, এই স্ট্যাটাসটা কি অ্যাভেলেবল আছে? না তো। স্ট্যাটাস তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? স্ট্যাটাসের ভিতরে কি হয়ে আছে বলতো? স্ট্যাটাসের ভিতরে এটা হয়ে আছে না, বরোড বাই বলছে। এনএম, তাই না? হ্যাঁ। হ্যাঁ। সো যেহেতু স্ট্যাটাসের ভিতরে অ্যাভেলেবল নাই, তাহলে এখন ইলসে আসবে। এখন আমি তোমারে বললাম যে যেহেতু এখানে আমাকে এই চার্লির কেসটা হ্যান্ডেল করতে হবে, তাহলে আমি নতুন আরেকটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব একটা স্ট্রিং দিয়ে। সেই ভ্যারিয়েবলের নাম দিলাম ধরো যে কি হতে পারে, লেটস এ প্রিফ বড়োয়ার, এই টাইপের। এটার মানে কি বলো তো? প্রিফ বড়োয়ার মানে কি? প্রিফ, হ্যাঁ হ্যালো, জি ভাইয়া। আচ্ছা প্রিফ বড়োয়ার। প্রিফ বড়োয়ার কে ছিল বলো তো? অ্যালিস ছিল না? এটা আমার কই ছিল? মানে হ্যাঁ। দেখো, মানে কনটেক্সটটা বোঝো এখানে। চার্লি বইটা নিতে চাচ্ছে কার থেকে? অ্যালিস থেকে। তাহলে হ্যাঁ। সর্বপ্রথম মানে বড় করছিল কে? ওটা অ্যালিস। বব থেকে নিতে চাচ্ছিল, না 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 অ্যালিসের না না কারণে না, বব ছিল। বব তো এই লাইব্রেরিতে যে বলছে যে আমি বইটা নিতে চাই, তখন লাইব্রেরি বলছে যে বই তো অলরেডি অ্যালিস নিয়ে ফেলছে। আচ্ছা আর হ্যাঁ। ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে অ্যালিস তুমি আমার বইটা দিয়ে দাও। বড় হ্যাঁ। হচ্ছে লাইব্রেরি থেকে, আর ট্রান্সফার হইতেছে অ্যালিস থেকে। মানে ওকে ওকে মানে আউটপুট দেখে এটা আমি ডিসিশন নিতেছি, বুঝছো? এটা আমার কথা না। ওকে। আচ্ছা, সো এখানে যেহেতু এই চার্লি, চার্লি হইতেছে আমার নতুন বড়োয়ার, আর মানে অতীতের বড়োয়ার কে ছিল? অ্যালিস। হুম। জি হ্যাঁ। ভাইয়া। সো তাহলে আমি এখানে নতুন আরেকটা স্ট্রিং নিলাম, যেখানে আমি অতীতের বড়োয়ার কে আর বর্তমান বড়োয়ার কে। সো সো অতীতের বড়োয়ার কি হবে বলো তো? অ্যালিস হবে না? অতীতের বর্বর হবে অ্যালিস, হ্যাঁ। হ্যাঁ। সো এখন এই অ্যালিস কার মধ্যে বসে আছে? অ্যালিস ওই বড়োর বাইয়ের মধ্যে বসে আছে না? বড় ভাইয়ের মধ্যে, ওকে। এই যে এখানে প্রথমে নাল ছিল, নাল চেঞ্জ হয়ে আমার বড়োর বাড়িতে অ্যালিস বসে আছে। সো অতীতের বড় মানে বড়োর বাইকে আমি বড়োর বাই দিয়ে লিখে দিই, তাহলে এখানে অতীতে বড়োর বাই। তাহলে এই জায়গাতে এখন কি আছে জাস্ট আমাকে একটু বলে দাও যে এখানে অ্যালিস আছে। ওকে। আর এই এনএমে কে আছে? চার্লি। চার্লি, ওকে। আচ্ছা, ফাইন। আচ্ছা, তাহলে এখন হুম, তাহলে এখন তুমি আমার এইটা বলো যে তাহলে আমি কি এখন মানে এই জিনিসটা লিখতে পারি কিনা? বড়োর বাই ইকুয়াল টু এন এ এম। তাহলে এখন বড়োর বাইতে কে আছে? চার্লি। এই যে এনএমটা এখানে আছে না? হ্যাঁ।
এখান থেকে আমি এখন চার্লি, তাহলে দেখো আমি দুইটা ভ্যারিয়েবলে দুইটা নাম নিয়ে নিলাম যাতে করে আমি এই জিনিসটা প্রিন্ট করতে পারি। আমার পারপাস ছিল একটাতে এই জিনিস। নিলাম অ্যালিস, আরেকটাতে চার্লি। হ্যাঁ, সো এখন আমি জাস্ট রিটার্ন করব। এটা ভাইয়া এখানে চার্লিটা বুঝি নাই, বর্ড বাই চার্লি কিভাবে এসে পড়লো, এনে এম থেকে, ও আচ্ছা চার্লি ছিল এখানে, ওকে ওকে বুঝলাম। বুঝছো কিভাবে মেথডের ভিতরে কার মধ্যে কে বসতেছে আর কি। তো তাহলে এখন আমি জাস্ট রিটার্ন করে দিব। রিটার্ন কি করবে, একটা স্ট্রিং না? রিটার্ন স্ট্রিং করবে, yes. এই যে স্ট্রিং টাইপের তো মেথড এটা জি আমার। ভাইয়া। তার মানে এখান থেকে রিটার্ন কি করবে, স্ট্রিং। তার মানে দেখো আমি স্ট্রিং এর একটা দিছি। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমি এখানে রিটার্ন থেকে যদি স্ট্রিং পাই, তাহলে এখানে আমি এখন কি লিখবো, আমাকে এই লাইনটা সামহাউ দেখাইতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, ট্রান্সফার বুক ট্রান্সফার ফ্রম অ্যালিস টু চার্লি। তো এখন তুমি সানজারা, তুমি আমারে বলো যে রিটার্নের ভিতরে আমি কি লিখবো। রিটার্নের ভিতর আমাকে সামহাউ এই জিনিসটাকে আনতে হবে। কোনটা কোনটা, এই যে বুক ট্রান্সফার্ড ফ্রম, ও আচ্ছা ওই যে বুক ট্রান্সফার্ড ফ্রম পার্টটাকে আমি একটা স্ট্রিমের ভিতর দিব, দেন প্লাস হয়েছে দিব যে প্রিভিয়াস বরোয়ার, দেন প্লাস দিয়ে আবার টুটা স্ট্রিমের ভিতর, দেন প্লাস দিয়ে আবার বরোয়ার। হ্যাঁ, মানে তুমি এখানে বুঝতে পারতেছো যে চার্লিটা সবার শেষে হবে, তার মানে বরড বাইটা সবার শেষে হবে, তাই না? এটাই বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু এখানে আমাকে দুইটা ম্যানুয়াল নেম হ্যান্ডেল করতে হবে, তাই আমি নতুন করে আরেকটা প্রেফ মানে বড়োয়ার আনছি আর কি, বুঝছো? বুক ট্রান্সফার্ড, দুইটা আনলেন যেহেতু দুইটা নাম ব্যবহার হ্যাঁ করেছি। দুইটা ভ্যারিয়েবলকে আমি রাখতে পারি। তুমি যদি হার্ড কোড করো তাহলে ফ্যাকাল্টি মার্ক কেটে নেবে। হার্ড কোড কি ভাইয়া? হার্ড কোড মানে এই যে তুমি অ্যালিস বসে দিলা কোনো ভ্যারিয়েবল না নিয়ে ডিরেক্ট। এটাই মনে করিস। আচ্ছা। ডান, তোমার প্রোগ্রাম শেষ। ও শেষ হবে। না সরি, একটা জিনিস আছে, সেটা হইতেছে যে এখানে যে বরড বাই চার্লি, তার মানে আমার স্ট্যাটাসটাকে আপডেট করতে হবে না? বরড বাই চার্লি, আমার স্ট্যাটাসের ভিতরে কি আছে বলো তো? আমার স্ট্যাটাসের ভিতরে এই জিনিসটা হয়ে আছে না যে বরড বাই এনএম, তাই না? ভাই কোন জিনিসটা আপডেট বুঝি না, একটু কোয়েশ্চেনে দেখাবেন? আচ্ছা দেখো, আমি ছিলাম কোথায়, আমি ছিলাম হইতেছে যে এই ডিসপ্লে নেমে, আমি এই লাইনটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না? সো আমার এই জিনিসটা কিন্তু ডান। এখন আমি ডিসপ্লে নেমে দেখতে পাচ্ছি এখানে বরড বাই চার্লি হয়ে গেছে। সো বরড বাই চার্লি হওয়ার জন্য আমাকে এর ভিতরে একটা স্ট্যাটাসকে রাখতে হবে না? স্ট্যাটাসটাকে আমাকে আপডেট করতে হবে না? তুমি এখানে দেখো, এখানে স্ট্যাটাসে কে ছিল, এনএম ছিল না? হ্যাঁ, বাট এখানে এই স্ট্যাটাসটাকে যদি আমি আপডেট না করি তাহলে তো অ্যাকচুয়ালি হবে না। সো এই জায়গাতে আমাকে স্ট্যাটাসটাকে আপডেট করতে হবে। স্ট্যাটাস, বিকজ এখানে বরড বাই চার্লি হয়েছে, সো চার্লিকে তো সামহাও এখানে চার্লির ভ্যারিয়েবলটাকে রাখতে হবে। স্ট্যাটাস ইকুয়াল টু কি? স্ট্যাটাস ইকুয়াল টু, এটা এলস পার্টটাতে দিচ্ছি। হ্যাঁ এলসের পার্টে, হ্যাঁ বরড বাই, কেন এলসের পার্টে দিচ্ছি একটু পরে বুঝতে পারবো। বরড বাই কি হবে বলো, চার্লির ভ্যারিয়েবল কি? ওই যে বরড বাই, হ্যাঁ গুড। প্লাস বরড। তাহলে এখন যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করবে, যখন সে এই যে স্ট্যাটাসটা সুন্দর করে প্রিন্ট করতে যাবে, তখন স্ট্যাটাস থেকে কি বের হবে, বরড বাই চার্লি বের হয়ে যাবে। হ্যাঁ, এটাই আর কি। কোডটা অনেক মজার। ফার্স্ট টাইম এত বড় কোড আমি কাউকে বুঝাইতেছি মানে ল্যাব 2 এর জন্য আর কি। ল্যাব 2 এর যেটা কুইজে ছিল ওইটা আরেকটু ইজি ছিল আর কি, তোমরা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কোন পর্যন্ত ডান করলাম? আমরা হইতেছে যে এই চার্লি পর্যন্ত ডান করছি, ডিসপ্লেটাও ডান করছি। পাশা ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে আমরা ডিসপ্লে এটাও করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এই 5 নম্বর লাইনটাও আমরা মোটামুটি ডান করছি। এরপরে মজার বিষয় হইতেছে এইখান থেকে তোমাদের মাথা ঘোরা শুরু হবে যে ভাই এখানে কী হলো। এখানে যেটা হয়েছে দেখো, শুরুতে একদম ফার্স্টে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি,
কথাটা খুব ভালোভাবে বুঝবা, আমি এখানে লিখে দিই। আমার মেন অবজেক্ট কী ছিল? বুক। ঠিক আছে, আমার মেন অবজেক্ট কী ছিল? বুক। একটু কোঅপারেট করো। সো এখান থেকে আমি দুইটা রেফারেন্স বের করছি, একটা আসলে বুক 1, আরেকটা রেফারেন্স বানাইছি সেটা হচ্ছে বুক 2। বুক 2 জি। সো যখন আমি বুক 1 নিয়ে কাজ করতেছি তখন আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো এগুলা থাকবে। কথাটা বুঝছো? যখন জি। আমি বুক 2 নিয়ে কাজ করছি, তুমি বলতে পারো যে ভাই বুক টাইটেলের মধ্যে তো অনেক কিছু আসছে, এখন তো আর বুক টাইটেল আননোন হয়ে নাই, স্ট্যাটাসের মধ্যে তো এখন ওই বরড বাই অ্যালিস হয়ে আছে, স্ট্যাটাস তো আর অ্যাভেলেবল নাই, আছে? না মানে যখন আমি বুক 1 নিয়ে কাজ করতেছিলাম এতক্ষণ পর্যন্ত, এই স্ট্যাটাস কি আর অ্যাভেলেবল হয়ে আছে? না চেঞ্জ। না না হ্যাঁ, না কিন্তু যখন আমি নতুন করে আরেকটা বুক 2 ক্রিয়েট করব তখন আমি আবার নতুন ফ্রেশ আরেকটা জিনিসপাতি এরকম পাবো। কথাটা কি বুঝলা কিনা? ফ্রেশ পাওয়ার কথা। হ্যাঁ, ফ্রেশই তো পাওয়ার কথা। কারণ কি, আমি বুক 2 নতুন আরেকটা লাইব্রেরি, সো নতুন লাইব্রেরির ক্ষেত্রে জিনিসগুলা কি তুমি আবার নতুন করে ডিজাইন করবা? না, হ্যাঁ বিকজ না না, ডিজাইন করার দরকার নেই, বিকজ তুমি তো এখান থেকেই এটা তৈরি করছো একটা প্রোটোটাইপ। হ্যাঁ সো মাদার কখনো চেঞ্জ হবে না, তুমি বুক 1 এর ভিতরে ঢুকে এই জিনিসপাতিগুলো কাজ করছো আর কি, মানে এগুলো চেঞ্জ হয়েছে। বুক 2 ক্রিয়েট করার সাথে সাথে তোমার মেমোরিতে এই জিনিসপাতিগুলো নতুন করে আবার চলে আসবে। হ্যাঁ আমি তো ওই যে book1.book1. দিয়ে সবকিছু করেছি হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ। সো এখন দেখো, এখন কিন্তু এখানে এই যে কি বলতেছে, বুক 2 ডট সেট ডিটেইলস যদি আসে, বা লেটস সে বুক 2 ডট মানে বুক 2 ডট নেম যদি আমি ডিক্লেয়ার করি, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি যদি তোমাকে বলি বুক 2 ডট বুক টাইটেল, তখন কিন্তু তুমি আউটপুটে আননোন পাবা। তুমি কিন্তু হ্যাঁ আউটপুটে আর কোনো বইয়ের নাম পাবা না, কারণ বুক হ্যাঁ বুক 2 দুইটার কিন্তু জন্য আলাদা, দুইটা অবজেক্ট তো ডিফারেন্ট। হ্যাঁ। সো এই জিনিসপাতিগুলো কোথায় বোঝানো আছে বলো তো? টাও স্যারের ক্লাসে কিন্তু খুব ভালোভাবে হ্যাঁ হ্যাঁ বোঝানো আছে। ওইটাই তাওসের ক্লাসে ফার্স্টের দিকে এটা ভালো করে বুঝিয়েছে। হ্যাঁ, তোমরা যদি না বোঝো এখান থেকে দেখবা। বাট এখন চলো আমরা ওই জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে তার মানে নতুন বুক তো ক্রিয়েট করা হয়েছে। সো সেট বুকতে কি আছে বলো তো? একটা স্ট্রিং আছে, আরেকটা স্ট্রিং আছে। তুমি আমার এখন এটা বলো, সেট বুকে কি আমি ওইভাবে ডিজাইন করছি কিনা? সেট বুক কই গেল? সেট বুক, জি এই যে সেট বুক, ভালোই দেখো একটা করেছি। স্ট্রিং আছে, একটা কি আছে? জি দুটা স্ট্রিং আছে, তাই না? জি সো তার মানে কি সেট বুক কি আমার বানাইতে হবে? না সো সেট বুকতে কি বসবে এখানে? 1984, আরেকটা হচ্ছে জর্জিও সামথিং অরওয়েল, ঠিক আছে? জি সো তাহলে এই বুক টাইটেলে এখন 1984 আর জর্জিও ওইটা বসে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ তখন তাহলে কি আননোনগুলো চেঞ্জ হয়ে যাবে না বুক 2 এর জন্য? জি জি হ্যাঁ, তাহলে এই জিনিসটার জন্য আমার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, সেট বুকস থেকে কোনো কাজ নেই। এবং তুমি দেখো যে আমি যদি একটু এখানে একটু অন্য কালি দিয়ে নিই যে আমার এই পর্যন্ত কাজ শেষ, আমার বুক 2 এর কাজ শেষ। আমরা জানি সেট বুক থেকে কোনো আউটপুট আসে না, অ্যান্ড তুমি যদি হচ্ছে 5 নম্বর লাইনের পরে দেখো যে আউটপুট আসে নাই। বাট এখন হইতেছে যে তোমার ওই ইফ এলস এর পার্টটা বোঝো। দেখো বুক 2 ট্রান্সফার ফর্ম। আচ্ছা, তুমি এখন চিন্তা করো যে তুমি যে এইখানে বুক 1 বানাইছো, বুক 1 এ সর্বপ্রথম কে নিছিল? সর্বপ্রথম আমার বই ধার নিছিল কে? অ্যালিস নামের একটা মানুষ। লেস হ্যাঁ, এখানে বইটা ধার নিছিল। সো সরি, ALIC, অ্যালিস নামের একজন বইটা ধার নিছিল লাইব্রেরি থেকে, ঠিক আছে? সো তারপরে যেহেতু এখানে একটাই বই ছিল, ঠিক আছে? সো এই বই 1 থেকে আবার কে আসছিল? বব ধার নিতে আসছে। যখন বব ধার নিতে আসছে তখন সেখান থেকে আমাকে কি বলছে? সেখান থেকে বলছে যে অলরেডি বুক ইজ অলরেডি বরোড বাই অ্যালিস, তাই না? সো হ্যাঁ আমি অ্যালিস থেকে ধার নিতে পারবো, সেই মেথডটার নাম কি? ট্রান্সফার। সো এখান থেকে কে নিছে? ট্রান্সফার করে অ্যালিস থেকে কে নিছে বলো? ওই যে চার্লি। হ্যাঁ, চার্লি, রাইট। আচ্ছা, এই যে জিনিসগুলো যে হইতিছে, এই যে আমি যদি এখানে একটু যদি সাদা কালি দেই, এই যে বুক 1 এর মধ্যে যে জিনিসগুলো যে হইতিছে, এটার সাথে কি বুক 2 এর কি কোনো সম্পর্ক আছে? নো মানে বুক 2 তে কি কোনো ইফেক্ট পড়তিছে? না দুইটা আলাদা। হ্যাঁ, এই যে বুক 1 এর ভিতরে, সরি এখানে বুঝাইতেছি আমি। সো বুক 1 এর ভিতরে যে অ্যালিস থেকে চার্লি, বব নিতে আসছে, এই কথাবার্তা বা এই ঘটনাগুলা কি B2 জানে? না 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 জানি। যেহেতু জানে না, সেহেতু কিন্তু এখানে কি করছে দেখো, বুক 2 ট্রান্সফার করছে। সো আমার তো আগে বড় করতে হবে, তারপরে না ট্রান্সফার কাজ করবে। এইখানে দেখো, তুমি যদি আগে বড় না করো, তুমি হঠাৎ করে কি এখান থেকে ট্রান্সফার করতে পারবা কাউকে? নো হ্যাঁ, সো তোমাকে আগে বড় করতে হবে। তুমি আমারে এইটা বলো যে স্ট্যাটাস কি এখন এই অ্যাভেলেবল হয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ বুক টু এর ক্ষেত্রে হ্যাঁ, অ্যাভেলেবল বাট হয়েছে। আমি যে ট্রান্সফার এটা এখন করছি,
সো তুমি আমারে বলো যে ট্রান্সফারের ভিতরে যখন আমার এখানে কে আসবে, ট্রান্সফারের ভিতরে আমার যখন ডেবিট আসবে, যখন এখানে ডেবিট আসলো নামের ভিতরে, তখন এখানে দেখবে যে এটা তো অ্যাভেলেবল, স্ট্যাটাসটা তো অ্যাভেলেবল, তাই না? তার মানে কি এখান থেকে আসবে ক্যান নট ট্রান্সফার, বুক ইজ নট বরোড ইয়েট। সো তুমি যখন এই জিনিসটা পড়বা, পড়ার পরেই তোমার মাথায় আসবে যে এখানে ইফ এলসের মধ্যে ইফের ভিতরে কি হবে আর ইলসের ভিতরে কি হবে। এটা একদিনে আসবে না, ট্রাস্ট মি, এটা একদিনে আসবে না। এটা তো ভাই আরেকটা তাহলে এসওপি লিখতে হবে, দ্য বুক ইজ নট বরড ইয়েট জিনিসটা। এসওপি জিনিসটা তো এখানে আসবেই না, আমি আগেই বলছি এই মেথডটা কখনো এসওপি করতে পারে না, এই মেথডটা শুধুমাত্র রিটার্ন করতে পারে। ও সরি সরি, যে মানে হ্যাঁ রিটার্নটাই, ও হ্যাঁ, আচ্ছা সো কিন্তু আগেই লেখা যদি ছিল। অ্যাভেলেবল থাকে তার মানে আগে তাকে বড় করতে হবে, ট্রান্সফার সে করতে পারবে না। এই সিচুয়েশনটা আমি প্রবলেমের ইনপুট এবং আউটপুট দেখে, মানে এই প্রবলেমের এই সেটআপটা দেখে আমি বুঝতে পারছি। মানে সো এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় নিয়ে তারপরে কাজ করতে হবে। সো মানে আফা, এটা পুরো একটা হ্যাঁ মানে আফা যে, গল্পের মতো। হ্যাঁ মানে আফা যে সহজ কোশ্চেন দিছে ব্যাপারটা এরকম না, কিন্তু তুমি যদি সলভটা নতুন করে আরেকবার চেক করো, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ মানে এই ওকে, ধরনের কনটেক্সটফুল জিনিসপাতি নিয়ে তুমি যখন চিন্তা করো তখন ওপির সিনারিও বেস প্রবলেমগুলো তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবে। তাহলে ভাইয়া বুঝছেন কুইজ টুতে কি আসবে আল্লাহ। কারণ মিস আমি দেখলাম আমাদের ক্লাসে যে খুব বেসিক জিনিসপাতি পড়ায় তা কিন্তু না, মিস একটু ভালো অ্যাডভান্স জিনিসপাতি পড়ায়, তাই কিন্তু আমাদের কুইজটা অনেক মানে স্ট্যান্ডার্ড টাইপের দেখো আসলো। এখন তো যদি কুইজ অ্যাডভান্স তো না আরো ভালো। পড়ায় তাহলে তো তুমি মিড ফাইনালে খারাপ করবা। তুমি যে এই দেখো আফা যদি এই জিনিসটা না দিত তুমি কোনোদিন এই জিনিসপাতি নিয়ে চিন্তা করতে, না, মানে অ্যাকচুয়ালি উনি কিন্তু ও তোমার পারলাম হেল্পই করছে, না। ঠিক আছে, ও তোমার হেল্পই করছে। অ্যান্ড আমি প্রিটি শিওর এই ধরনের জিনিসপাতি মিডে আসবে, তুমি লিখে রাখো। এখন ভাই মিডের মার্কও লাগবে, বাট কুইজ থেকেও তো 20 মার্ক লাগবে, হ্যাঁ, ওটার 20 সো দিয়ে সো এটাতে 20 সো মার্ক। সো এখানে যে এই অ্যাভেলেবেলের পরে ক্যান নট আসছে, এই ক্যান নটটা কই থেকে আসছে বুঝছো তো? সো হ্যাঁ, এখন দেখো সিম্পলি এখানে আগে বরড করছে কি ইভা, দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু সুন্দর করে কাজ করছে। তারপরে ইভা থেকে ফ্র্যাঙ্ক নিছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু সুন্দর করে কাজ করছে। তারপর সিস্টেম অর্ডার প্রিন্টেল। এখন কি এই জিনিসটা কি আর বুঝতে প্রবলেম হচ্ছে বলো তো? সো প্রথমে বুক টু বুক থেকে বড় বরড, সাকসেসফুলি বাই, আচ্ছা আচ্ছা, না প্রবলেম না। হ্যাঁ মানে প্রথমে তুমি বুক টু থেকে তুমি আগে বড় করতে পারবা, তারপরে ট্রান্সফার করতে পারবা। বুঝছি। এখানে ক্যান নট কেন আসছে, কারণ ডিরেক্ট ট্রান্সফার চাইছে, আগে বড় তো হয়নি, দ্যাটস ওয়াই এই জিনিসটা প্রিন্ট করছি, দ্যাটস ওয়াই আমি মেথডটাকে এভাবে ডিজাইন করছি। হ্যাঁ, আপনি কি এই ধরনের প্রবলেম আগে দেখেছেন অ্যাসাইনমেন্ট যে কতগুলো আছে বা আগের কুইজ? অ্যাসাইনমেন্টে তো এই ধরনের প্রবলেম নাই। আয় হ্যাঁ, দেখছেন, তাহলে আমি কেমনে পড়বো? এই জন্যই তো আসলে অনেকগুলো সলভ করতে হয়। আমি তোমাদেরকে প্রায় কয়টা, আট দুগুণ, এখানে আটটা আর এখানে চারটা, প্রায় 15টার মতো প্রবলেম। আর মিডের আগে আরও আছে হচ্ছে যে সাতটা আটটা, প্রায় 22টা প্রবলেম এরকম দিব তোমাদের। তোমরা ওগুলো সলভ করবা ইনশাল্লাহ, মোটামুটি একটা কনফিডেন্ট থাকবে। মানে মিডের আগে। মিডের আগে অবশ্যই, অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে, মানে অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে এগুলা। হুম। সো মানে যে একবার করলে হবে না, বারবার করে করে দেখতে হবে, হ্যাঁ মানে মানে করতে আচ্ছা, থাকতে হবে। বোঝার পরে তো তুমি বুঝছো যে আসলে কোনটা কেন লিখছি, তাই না? সো এখন তো তুমি এই যে তোমার মাথায় তো একটা নতুন চিন্তা আসছে যে আচ্ছা কখন স্ট্যাটাস দিতে হয়, কখন ডট ইকুয়ালস দিয়ে চেক করতে হয়, এই জিনিসপাতিগুলো তো একটু হলেও তো মাথায় আসছে। আর কখন এই যে এনএমগুলো এখানে লিখতেছি, রিটার্নের পরে আমি কেন হার্ড কোড করতেছি না, এখানে কেন এনএমটাই লিখলাম, তারপরে হচ্ছে এখানে কেন এনএম না লিখে বরড বাই লিখলাম, এটা কিন্তু মানে তোমার পরীক্ষার হলে তুমি বুঝতে পারো যে এখানে এনএম লিখলে কাজ করতেছে, এনএম লিখলে তো এলআইস আসতেছে, বাট আমারও তো এখানে আহ, অন্য কিছু আনতে হবে, বব আনতে হবে বা সামথিং এলস, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। সো আই হোপ মানে জিনিসটা মেক সেন্স করছে। আর এই অবজেক্টের বিষয়টাও বুঝছো যে বি ওয়ানে কাজ হলে বি টুতে সেগুলোর কোনো কিছু এফেক্ট ফেলে না, বি টু স্বতন্ত্র, এখানে বি3 হলে তখন বি2 বি1-এর কোনো কিছু বি3 জানবে না, এরকম আর কি, ঠিক আছে? জি আর ভাইয়া। পরীক্ষার শুরুতে তোমার, সরি ক্লাসের শুরুতে তোমাকে এগুলো আগে ডিজাইন করতে হবে। অ্যান্ড অনেক ভালো অ্যাডভান্স হইলেই এই প্রবলেমটা ধরো যে 30 মিনিটসে চিন্তা ভাবনা করে সলভ করা যায়। আর অতিরিক্ত প্র্যাকটিস থাকলে তাতেই হবে। আমাকে যদি বলো তাহলে আমি বলবো এটা আমার করতে মোটামুটি মিনিট 20 লাগবে। আমাকে চিন্তা করতে হবে কি কি থাকবে, কি কি কোথায় কোথায় গ্যাঞ্জাম আছে, কোনটার কারণে কি আপডেট হইতেছে, ঠিক আছে? সো জি। আমি তোমাদেরকে ক্লাসটাও দিয়ে দিব, আমি তোমাদেরকে এটাও দিয়ে দিব। তোমরা এটা আরেকবার দেখো ফ্রি টাইমে। অবশ্যই এগুলা মিডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস সেটা হইতেছে তোমরা, আমি নেক্সট ক্লাসটা তোমাদের হচ্ছে ট্রেসিং সলভিং। সো তোমরা মানে আগে ওইটা শেষ করো তারপর, ঠিক আছে? সো আজকের ক্লাসটা 1 আর 2 আর এইটা টোটাল 4টা ক্লাস তোমাদের থাকলো।
4টা ক্লাস করে নোট করে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? প্রথম দিনটা আর আপনার আজকেরটা। হ্যাঁ, আর মিডের জন্য এটা সবথেকে ইম্পর্টেন্ট। এটা আসলে মিডের আরেকটা কোয়েশ্চেন, রেফারেন্স পাস আর মাল্টি ক্লাস, এটা আমরা দেখবো, প্যারা নেই, এটা আরও সুন্দর একটা টপিক, ইজি। সো তাহলে এখানে 3টা ক্লাস আছে আর আজকের ক্লাস 4টা ক্লাস, আর আমি তোমাদেরকে এই এখানে যে ল্যাব কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যাক্সেস দিয়ে দেবো, তোমরা তো আমাকে মেইলটা দিছো, তাই না? জি ভাই। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই রাখি, কোনো প্রবলেম হইলে আমাকে জানাও। ভাইয়া